আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের এক বি প্রিসাইজ রিকল ব্যাচের আমরা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং আমাদের পরিবেশ রসায়ন এই দুইটা অধ্যায় আমরা হচ্ছে আজকে রিভিশন করব বা প্রিসাইজলি একটু পড়ার ট্রাই করব। ঠিক আছে। আমি আগে একটু সরি বলিনি, ক্লাসটা দিতে অনেক লেট হয়ে গেছে, আসলে ভাইয়া একটু বেশি অসুস্থ। আপনারা জানেন আমার হচ্ছে যারা হচ্ছে রেগুলার ক্লাস করছেন আমাদের প্রাইভেট ব্যাচে, আমার একটু ঈদের পর থেকে একটু অসুস্থতা যাচ্ছে, যার জন্য হচ্ছে আমি রেগুলারলি ক্লাস নিতে পারতেছি না, আমার একটু প্রবলেম হচ্ছে, তার উপর মেডিকেলেও একটু প্রেশার ছিল। আচ্ছা, আসেন আমরা আজকে হচ্ছে যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, পর্যায় সারণীর ইতিহাস। এটা নর্মালি আমরা ব্যাচের মধ্যে পড়াই। এখানে একটু স্লাইডটা রয়ে গেছিল আর কি, সরানো হয় না। এটা আজকে আমরা দেখবো না। আজকে আমরা দেখবো হচ্ছে মোটামুটি আমাদের পর্যায় সারণীর ব্যাপারে আমরা একটু জানাশোনা করব। ঠিক আছে, আমরা সামান্য একটু জানাশোনা করবো আমাদের পর্যায় সারণীর ব্যাপারে। সবার আগে এখানে আমরা দেখবো এদেরকে আমরা বলি হচ্ছে গ্রুপ, লম্বা লম্বা যে সারিগুলো এদেরকে আমরা বলি গ্রুপ। আর এরা হচ্ছে আমার পর্যায়, তাই না? আচ্ছা, এটা এটা হচ্ছে এস ব্লক। ঠিক আছে, এটা হচ্ছে পি ব্লক। আমরা জানি এটা হচ্ছে ডি ব্লক, আর এটা জানি আমরা হচ্ছে কি এফ ব্লক। এস ব্লকে মৌল সংখ্যা কয়টা? 14টা। ডি ব্লকে 41টা। পি ব্লকে 36টা। আর এ ব্লকে কয়টা? এ ব্লকে হচ্ছে 27টা। ঠিক আছে। এফ ব্লকের মধ্যে এখানে এই যে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজের সবাই কিন্তু এফ ব্লকের অন্তর্ভুক্ত না। ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট আর থোরিয়াম এই তিনটা আমার হচ্ছে আবার ডি ব্লকের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। আমি একটু দেখি সবকিছু ঠিকঠাক যাচ্ছে কিনা, না ঠান্ডা লাগছে বুঝছেন। আচ্ছা, এবার আমরা হচ্ছে একটু পর্যায় চিনবো। পর্যায় চিনবো আমরা, দেন হচ্ছে গ্রুপদের একটু চিনবো। ঠিক আছে, এই যে পর্যায় নাম্বার ওয়ান, পর্যায় নাম্বার ওয়ান এটাকে আমরা বলি হচ্ছে অতি ক্ষুদ্র পর্যায়। পর্যায় নাম্বার টু, পর্যায় নাম্বার থ্রি এদেরকে আমরা কি বলি? এই যে এই পর্যায়টা একে আমরা বলি হচ্ছে ক্ষুদ্র পর্যায়। দেখেন নর্মাল পর্যায়ের সাইজের চেয়ে এটা অনেক ছোট। ভাইয়া এই যে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, এগুলা কিন্তু কোনো কি বলে অ্যাজেক্টিভ না, বিশেষণ না, এগুলা নাউন। ঠিক আছে, খেয়াল রাখবেন, এটার নাম, পর্যায়ের নাম এটা। ঠিক আছে। আচ্ছা, পর্যায় নাম্বার চার এবং পর্যায় নাম্বার পাঁচ এদেরকে আমরা বলি হচ্ছে দীর্ঘ পর্যায়। পর্যায় নাম্বার ছয়, পর্যায় নাম্বার সাত, এই যে ছয়, ছয়, সাত এদেরকে আমরা বলি অতি দীর্ঘ পর্যায়। কেন? কারণ এদের মধ্যে ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট এরাও আছে। ঠিক আছে, এদেরকে আমরা বলি হচ্ছে কি অতি দীর্ঘ। আচ্ছা, আর এইখানে যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোর নাম একটু আমাদের যে জানতে হবে। আসেন গ্রুপগুলোর নাম একটু জানার ট্রাই করি। এই যে গ্রুপ নাম্বার ওয়ান, যেটা গ্রুপ নাম্বার ওয়ান এটাকে বলে হচ্ছে ক্ষার ধাতু। হ্যাঁ, গ্রুপ নাম্বার ওয়ান এদেরকে বলে হচ্ছে ক্ষার ধাতু। গ্রুপ নাম্বার টু যেটা, গ্রুপ নাম্বার টু কোনটা? এই যে গ্রুপ নাম্বার টু, গ্রুপ নাম্বার টু এদেরকে বলে হচ্ছে কি মৃৎক্ষার ধাতু। আমরা কিন্তু এগুলা ছোটবেলায় পড়ছি। এইবার এবার এপাশ থেকে আমরা একটু দেখার ট্রাই করি। এটাকে বলে বোরন ফ্যামিলি। বোরন এটার আলাদা কোনো নাম নাই। গ্রুপ নাম্বার আমাদের হচ্ছে কত? গ্রুপ নাম্বার 11। গ্রুপ নাম্বার 11। ঠিক আছে, গ্রুপ নাম্বার 11কে আমরা বলি হচ্ছে মুদ্রা ধাতুর গ্রুপ। প্রথম তিনটা ধাতু, কপার, সিলভার, গোল্ড, এই তিনটা ধাতু দিয়ে প্রাচীনকালে মুদ্রা বানানো হইতো। আচ্ছা, এইবার গ্রুপ নাম্বার আমাদের হচ্ছে কত? এই যে কার্বনের যে গ্রুপটা আছে আমাদের, যে গ্রুপ নাম্বার 14, এটা হচ্ছে, আমি কার্বন লিখলাম কেন, সরি সরি, গ্রুপ নাম্বার হচ্ছে 14। আচ্ছা, আমি একটু কথা বলি, আমার আসলে প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে বললাম, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, পাশাপাশি আমার মাথাটা একটু ঘোরাচ্ছে। আমার হচ্ছে আজকে আমার মেডিকেলে খুব টাফ একটা পরীক্ষা ছিল। বলা যেতে পারে এটা আইটেম ভাইবা এক্সাম, তবে অনেক বেশি টাফ, তুলনামূলক টাফ। সো যার জন্য গতকাল রাত্রেও আমার ঘুম কম হয়েছে, এসেও আপনাদের ক্লাস রেকর্ড করার জন্য আমি তেমন একটা ঘুমাইতে পারি নাই অসুস্থতার জন্য। মাত্র 11টা বাজে অলরেডি রাত। ঠিক আছে, এর মাঝে কিন্তু আমি খুব একটা ভালো ছিলাম তাও না, তাও কষ্ট মষ্ট করে যখন দেখলাম শরীরটা একটু ভালো লাগতেছে আপনাদের ক্লাসটা রেকর্ড করতে দাঁড়াইছি, কারণ আপনাদের সামনে এগ্রি এক্সাম মডেল টেস্ট চলতেছে আমাদের ক্র্যাক এগ্রি ব্যাচে। আপনারা মডেল টেস্ট যারা দিচ্ছেন তাদের সামনে অত টাইম নাই।
এই জন্য কষ্ট করে আমি দাঁড়াইছি ক্লাসটা নিতে। সো ভাইয়ারা একটু ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাসগুলো শেয়ার করেন, আমাদের একটু ছড়ায় দিয়েন, যেন হচ্ছে আপনার কোনো ফ্রেন্ডের উপকার হয় আমাদের ডেডিকেশনের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, দেখেন, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, গ্রুপ নাম্বার এই যে 14, 14কে আমরা বলি হচ্ছে ক্রিস্টালোজেন। গ্রুপ নাম্বার 15, 15কে আমরা বলি হচ্ছে নিক্টোজেন। গ্রুপ নাম্বার 16, 16তে অক্সিজেন আছে, এখান থেকে আমরা আকরিক পাই, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে চালকোজেন। এটাকে আমরা বলি হচ্ছে চালকোজেন। গ্রুপ নাম্বার 17, 17 আমরা সরি আমি এখানে 14 লিখলাম কেন, একটু মিস্টেক হইলো। 17কে আমরা বলি হচ্ছে হ্যালোজেন, ঠিক আছে? এগুলা মোটামুটি আমাদের গ্রুপের হালকার উপর ঝাপসা একটা পরিচয় আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? আমাদের গ্রুপের একটা পরিচয় আমরা পাইলাম, এটা এই গ্রুপ। গ্রুপ নাম্বার 18 কিন্তু খুব পরিচিত, এটা কিন্তু নিঃস্ব গ্যাসের যে গ্রুপটা, হ্যাঁ, এটাকে আমরা নোবেল গ্যাস বলি, এদেরকে আমরা নোবেল গ্যাস বলি, ঠিক আছে? তো মোটামুটি গেল আমার হচ্ছে আমরা হালকার উপর ঝাপসা একটা পরিচয় দিলাম জাস্ট পর্যায় সারণীর। পর্যায় সারণীতে মৌল আইডেন্টিফিকেশন দেখবো আমরা, ওইটা কি আপনাদের মনে আছে বা আপনারা কি পারেন? ঠিক আছে, এটা একটু আমরা একটু দেখি যে নাম্বার 1, যদি শুধু এস উপশক্তি স্তর থাকে, যদি শুধু এস থাকে, তাহলে এস এর ইলেকট্রন সংখ্যাই হচ্ছে আমার কি, আমরা গ্রুপ আইডেন্টিফাই করতেছি, গ্রুপ আইডেন্টিফাই করতেছি, এস এর ইলেকট্রন সংখ্যাই হচ্ছে আমার গ্রুপ সংখ্যা। নাম্বার 2, যদি আমার এস এর সাথে পিও থাকে, হ্যাঁ, তাহলে এস প্লাস পি এর ইলেকট্রন সংখ্যা প্লাস 10, এটাই হচ্ছে আমার গ্রুপ নাম্বার। যদি আমার ডি থাকে, তাহলে পূর্ববর্তী এস, হ্যাঁ, তাহলে এস প্লাস ডি এর ইলেকট্রন সংখ্যা, এটাই হচ্ছে আমার গ্রুপ নাম্বার। আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাইতে পারি আপনাদের। সাপোজ ধরেন এখানে ক্লোরিনের এক্সাম্পল আমি দিলাম, 1s2 2s2, এত কিছু না লিখে আমি ডিরেক্ট চলে যাই, এখানে হচ্ছে নিয়ন, ফ্লোরিন নিয়ন, তারপর হচ্ছে 3s 3p 3s2 3p5, তাই না? দেখেন তো সর্বশেষ কক্ষপথে এস আর পি আছে, এস আছে পি আছে, এস এর হচ্ছে 2 আর পি এর হচ্ছে 5, তার মানে কত 7, সাথে সাথে আমরা যদি আরো 10 যোগ করে দিই তাহলে কত হয় 17 হয়। দেখছেন, আমরা জানি ক্লোরিনের গ্রুপ নাম্বার হচ্ছে 17, এটা ছোটবেলার পড়া, ক্লাস 9-10এও আমরা হচ্ছে এগুলো পড়ছি, একবার রিক্যাপ করে দিলাম কারণ পরীক্ষায় এগুলো আসে, ঠিক আছে? আর এখানে আমরা আয়রন দেখতে পারি, আয়রন হচ্ছে 26, এখানে আর্গন দেখবো, আর্গনের সাথে আমরা এখানে দেখবো হচ্ছে 3d 4s 4s2 3d হচ্ছে 6, দেখেন 6 আর 2 যোগ করলে কত হয় 8 হয়। আয়রন কিন্তু হচ্ছে গ্রুপ 8 এর সদস্য, ঠিক আছে? আর এটা কিন্তু খুব সহজ, সোডিয়াম এটা দেখলেই বোঝা যায়, সোডিয়াম কি 2s1, এসে কয়টা আছে, একটা আছে, গ্রুপ নাম্বার কত 1, এটা খুব সহজ, এটা খুব সহজ, এটাগুলো দেখাইলাম না, এই দুটো জাস্ট একটু দেখাই দিলাম যেন হচ্ছে মনে থাকে আর কি, পরীক্ষায় আসলে যেন পারা যায়, ঠিক আছে? আপনাদের জন্য অনেকগুলো ইনফরমেশন গেদার করে রাখা হয়েছে, যেন কোনো রকম পুরো মানে সময় নষ্ট না হয় আর কি আমাদের, ঠিক আছে? আমি বারবার কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে, আমার শ্বাস আটকায় যাচ্ছে আর কি, যেন কোনো রকম কোনো সমস্যা না হয় আপনাদের, এজন্য ইনফরমেশন গুলা গেদার করে রাখা। আমাদের মেইন প্রাইভেট ব্যাচেও এই কাজগুলো করি আমরা, এই সেম স্লাইডই ওদের পড়াইছি, সেম স্লাইডই আপনাদের জন্য আমি নিয়ে রাখছি, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে ইনফরমেশন গুলো পড়ে নেবেন, নর্মালি আমি ধরে ধরে দেখাই দিই, আমি আর এখন দেখাচ্ছি না, দেওয়া আছে, আপনারা কষ্ট করে পড়ে নেবেন, রিভিশন ক্লাস তো, আমাকে বলা হয়েছে যত শর্ট করা পসিবল হয়। দেখেন, এস ব্লক এবং পি ব্লকের ব্যাপারে আমরা একটু পড়াশোনা করব, এস ব্লক এবং পি ব্লকের ব্যাপারে আমরা একটু পড়াশোনা করব। আমরা যদি একটু, আমি যদি একটু একটা স্লাইড অ্যাড করি, দেখেন এস ব্লকে, আচ্ছা স্লাইড অ্যাড করলাম না, স্লাইডটা ক্যান্সেল করে দিই। এস ব্লকের ব্যাপারে আমি খুব বিস্তারিত যে পড়াবো ব্যাপারটা তা না,
তবে কোন জিনিসগুলো পড়তে হবে সেটা আপনাদের আমি একটু বলে দিব, ঠিক আছে? পড়বেন কি কি? নাম্বার 1, ভাই ইনফরমেশনস বললেন, কত ইনফরমেশনই তো আছে। মনে আছে কোন টাইপের ইনফরমেশন গুলা? কোনটা স্থায়ী ধাতু যে সিজিয়াম ছিল, তারপরে কোনটা তেজস্ক্রিয় ছিল যে ফ্রান্সিয়াম ছিল, মনে আছে? আচ্ছা, সর্বাধিক স্থায়ী ধাতু কোনটা, সর্বাধিক স্থায়ী মৌল? হ্যাঁ, ফ্রান্সিয়াম অ্যান্সার হয়, কিন্তু ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয়, যার জন্য অ্যান্সার কি হবে? স্থায়ী সর্বাধিক স্থিতিশীল হচ্ছে আমার কি বলে সিজিয়াম। তো তারপরে হচ্ছে আরো কিছু ছিল, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, হ্যাঁ এগুলো ছিল না? তারপরে সোডিয়ামকে আমরা ছুরি দিয়ে কাটতে পারি। তারপরে হচ্ছে সোডিয়াম, একটা ইনফরমেশন এর আগের স্লাইডেও আছে, দেখেন এই যে ছুরি দিয়ে কাটা যায়, মেবি এরকম একটা ইনফরমেশন ছিল এখানে। আচ্ছা মেবি না, এখন সরে সরে দিছি। যাই হোক, তো এই টাইপের কিছু ইনফরমেশন আছে না? তারপরে আমরা সোডিয়ামকে কিসে সংরক্ষণ করি, মনে আছে? কেরোসিনে সংরক্ষণ করি। লিথিয়ামকে আমরা প্যারাফিন মোমে সংরক্ষণ করি, ঠিক আছে? এই টাইপের ইনফরমেটিভ পড়াশোনাগুলা এখান থেকে আপনাকে পড়তে হবে, ঠিক আছে? আমি আর লিখে পড়ায় টাইম নষ্ট করতেছি না। আপনাদের আমি আমাদের ক্লাসের স্লাইডটা একটু দেই, যেন হচ্ছে আপনাদের যদি মনে হয় না ভাই আমি বই থেকে কষ্ট করে খুঁজে বের করতে অপারক, তাহলে আমার এই স্লাইডের স্ক্রিনশট তুলে নেন আপনারা, ঠিক আছে? দেখেন এখানেও একটা এটা এটা একদিন কোশ্চেন একটা। আচ্ছা, এটা গেল একটা। তারপর পি ব্লকের পড়াশোনা, পি ব্লক নিয়ে হচ্ছে আমি এখন পড়াচ্ছি, একটু দেখায় দিব। পি ব্লক নিয়ে হচ্ছে কি কি পড়বেন আপনাদের আমি একটু বলে দিব, ঠিক আছে? এটা গেল। এস ব্লক নিয়ে আমি তাহলে কথাবার্তা বলবো না, পি ব্লকে আসেন। পি ব্লকের মধ্যে মেইন কিছু পড়াটা আমি দেখাই দিব, কিছু কিছু এক্সট্রা ইনফো আপনাকে পড়তে হবে। যেমন পি ব্লকের মধ্যে কিন্তু ডাইমার ছিল, মনে আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার ছিল, মনে আছে? ডাইমারের মধ্যে কি কি বন্ধন ছিল এটা কিন্তু পড়া লাগবে। এই যে অ্যালুমিনিয়াম, এই যে ক্লোরাইড, এই যে ক্লোরাইড, এই যে ক্লোরাইড, এই যে ক্লোরাইড, 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 তাই না? এইখানে ক্লোরাইডের অষ্টক খালি, ওর এখানে অষ্টক খালি, ওর এখানে অষ্টক অপূর্ণ, কিন্তু আমাদের ওর এখানে কিন্তু অষ্টক পূর্ণ হয়ে আরো এক্সট্রা লোন পেয়ার ইলেকট্রন আছে, যার জন্য ক্লোরিন এখানে লোন পেয়ার ইলেকট্রন দিয়ে দিবে, আবার এখান থেকেও ক্লোরিন লোন পেয়ার ইলেকট্রন দিয়ে দিবে, ঠিক আছে? যার ফলে এখানে কি হবে? সন্নিবেশ সমযোজী বন্ধন হবে, ঠিক আছে? এটা আমরা আরো অনেক ডিটেইলে পড়াই, আপনারা স্লাইড দেখলে বুঝতে পারবেন। দেখেন সন্নিবেশ সমযোজী নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলছি, আর এগুলো নিয়ে অনেকক্ষণ কথাবার্তা আছে। আমি এটাতে যাচ্ছি না আপাতত, জাস্ট ইনফরমেটিভ জিনিসপাতিগুলো একটু মনে রাখবেন। মনে রাখবেন হচ্ছে সন্নিবেশ সমযোজী কয়টা এখানে? দেখেন তো, একটা, দুইটা, দুইটা না? সন্নিবেশ বন্ধন দুইটা। শুধু সমযোজী কয়টা এখানে? এখানে তিনটা, এখানে তিনটা। কয়টা? 3 + 3 60, ঠিক আছে? মনে রাখবেন এই যে Al2Cl6, এখান থেকে আমি যদি 180°C টেম্পারেচার দেই, তাহলে আমরা আবার AlCl3 পাবো, আমরা আবার LCl3 পাবো। এটা হচ্ছে ডাইমার। যদি জিজ্ঞেস করে ডাইমার কেন গঠন করা হয়? স্থিতিশীলতা অর্জনের জন্য, ঠিক আছে? এই যে LCl3 এটা একটা উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী যেটাই বলেন, মূল উচ্চারণটা হচ্ছে উদ্বায়ী পদার্থ, যেটা মানে ভলেটাইল বলে ইংরেজিতে। ও হচ্ছে কি করে? ও স্থির না, স্থিতিশীল না, ওর মধ্যে সমযোজী ধর্ম অনেক বেশি, যার কারণে ও হচ্ছে Al2Cl6 বা ডাইমার গঠন করে সলিড হয়ে যায়। ডাইমারটা কিন্তু একটা সলিড জিনিস, ঠিক আছে? যে জন্য পরবর্তীতে গঠন হয় আর কি ডাইমারটা, ঠিক আছে? আচ্ছা, আর যদি হচ্ছে পড়াইতে চাই তাহলে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ছিল, যেমন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর সর্বাধিক নিষ্ক্রিয় কে? নাইট্রোজেন। নাইট্রোজেনের গঠন কেমন ছিল? 3 9 এরকম ছিল না? ওর এখানে বন্ধনের শক্তি হচ্ছে 945 কিলো জুল। আমরা যদি ওকে বানাইতে চাই মুক্ত মৌল থেকে যদি ওকে বানাতে চাই, বাইরে কুকুর ডাকতেছে অনেক। আচ্ছা, আমরা যদি মুক্ত মৌল থেকে ওকে বানাতে চাই, তাহলে আমার দিতে হবে 3000°C টেম্পারেচার। কত? 3000°C টেম্পারেচার, ঠিক আছে? ওর বন্ড অ্যাঙ্গেল কত? ওর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 0.1098,
0.98 ন্যানোমিটার ওর বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি এই সব কিছু কারণে ওকে আমরা নিঃসরণের পর সর্বাধিক নিষ্ক্রিয় মৌল বলে থাকি, ঠিক আছে। তো এই হালকা পাতলা ইনফরমেশন দেখলাম, আরো কিছু ইনফরমেশন আছে হ্যালোজেন গ্রুপে গেলে। হ্যালোজেন গ্রুপের মধ্যে কালার নিয়ে কিছু কথাবার্তা আছে, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন হচ্ছে কি ফিকে হলুদ, ক্লোরিন হচ্ছে সবুজ আবু হলুদ, ব্রোমিন হচ্ছে লাল, আয়োডিন হচ্ছে বেগুনি, ঠিক আছে। এই কালারগুলো একটু দেখবেন, ঠিক আছে। আর একটা কিছু ইনফরমেশন ছিল, ইনফরমেশনটা হচ্ছে এই জেননের সাথে ফ্লোরাইডের একটা বিক্রিয়া হয়, ঠিক আছে। এটা আমি স্লাইড থেকে দেখাই আপনাদের। আমি যে স্লাইড থেকে দেখাই ব্যাপারগুলো কি আপনাদের মানে খারাপ লাগে বা বাজে লাগে, লাগলে কমেন্টে জানায়েন তো, তাহলে আমি হয়তো ব্যবস্থা করব যে আমি হয়তো ক্লাস আবার দিব দরকার হলে আপনাদের, যদি মনে হয় যে না ভাই ক্লাস খারাপ হয়েছে, ক্লাস বুঝি নাই। অ্যাকচুয়ালি ভাই আপনাদের জন্যই এই কাজগুলো করি। আমার কাছে মনে হয়েছে যে রিভিশনের জন্য এটা সবচেয়ে বেস্ট ওয়ে। আমি চাইলে এখন পিডিএফ রেডি করে আনতে পারতাম, বাট ওইটার চেয়ে আমার অরিজিনাল ক্লাসের স্লাইডটা আপনাদের আমি দেখাচ্ছি। আমি দেখছি অনেক বড় বড় হচ্ছে প্ল্যাটফর্মে ভাইয়ার এই কাজটা করে, সো মনে হয় আপনার এই কাজটায় অভ্যস্ত আছেন, ঠিক আছে। তো গেল এটা। এখান থেকে এখন আপনাদের যদি আমার মেইন ক্লাসের স্লাইডটা একটু দেখাই, এটা হচ্ছে আমার মেইন ক্লাসের স্লাইড। মেইন ক্লাসে যখন আমরা হচ্ছে এটা পড়াইছি, তো মোটামুটি হচ্ছে দেখেন পি ব্লক নিয়ে বিস্তারিত ডিটেল কিছু কথাবার্তা বলছিলাম, সন্নিবেশ সমযোজী বন্ধনের ব্যাপারে বিস্তারিত বলছিলাম, এগুলো আপাতত না বললাম। দেখেন ডাইমারের ব্যাপারে যা যা বলছি তা তা হচ্ছে আছে। এখন এখানে ভাইয়া 8, এটা দিয়ে কি বলছি ভাইয়া, 8 দেওয়া আছে কেন, সমযোজিত বললেন 6টা। ব্যাপারটা হচ্ছে যদি অপশনে 6টা না থাকে তাহলে 8টা হবে কেন ভাইয়া। আপনাদের আমি বলি, ধরেন আপনি আর আপনার ফ্রেন্ড বার্গার খেতে গেলেন দোকানে, ঠিক আছে। তো আপনার ফ্রেন্ডের কাছে টাকা নেই, আপনার ফ্রেন্ড বললো যে আজকে তুই আমার টাকাটা দিয়ে দে, দিয়ে দিল আপনার ফ্রেন্ড, আপনারা একটা বার্গার কিনে 2 ভাগ করে শেয়ার করে খাওয়া শুরু করলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি ওইখানে গেলাম, বেড়াইতে গেলাম, আমিও বার্গার খেতে গেলাম, আমি কি দেখবো, আপনারা বার্গার খাচ্ছেন দুজন শেয়ার করে, আমি কি দেখবো কে টাকা দিছে কে টাকা দেয় না, না। আবার ধরেন আপনি আর আপনার ফ্রেন্ড আরো একদিন বার্গার খেতে গেলেন, এবার আপনার কাছেও টাকা আছে আপনার ফ্রেন্ডের কাছেও টাকা আছে, আপনারা দুজন কি করলেন, ঠিক আছে আজকেও একটা বার্গারই কিনি, আমাদের বন্ধুত্বের মহব্বত বাড়বে, একটা বার্গার কিনে আমরা ভাগ করে খাবো। আপনার বন্ধুরা দুজন মিলে টাকা দিলেন এবং একটা বার্গার কিনে দুজন ভাগ করে খাওয়া শুরু করলেন। আজকেও আমি গেলাম ওইখানে কোইন্সিডেন্টালি। এখন আমারে বলেন তো, তাহলে আমি কি দেখবো, আমি দেখবো আপনারা দুজন একটা বার্গার শেয়ার করে খাচ্ছেন, আমি কি দেখবো কে টাকা দিছে কে টাকা দেয় নাই। আলটিমেটলি সন্নিবেশ বন্ধনটার মধ্যে কি হয়, একজনই সবগুলো ইলেকট্রন শেয়ার করে, আর সমযোজী বন্ধনে কি হয়, দুইজন মিলে ইলেকট্রন শেয়ার করে। তার মানে কি দুইখানে শেয়ারে ডিফারেন্স আছে, কিন্তু শেয়ারটা হচ্ছে ঠিকঠাক ভাবে। আমরা বাইরে থেকে দেখছি শেয়ারটা হচ্ছে যে দুইজন শেয়ার করতেছে ইলেকট্রন, কার ইলেকট্রন কে দিচ্ছে কে দিচ্ছে না এত কিছু আমরা দেখতেছি না। তার মানে সন্নিবেশ সমযোজী বন্ধনটা আলটিমেটলি সমযোজী বন্ধনের একটা প্রকারভেদ বা একটা রূপভেদ, ঠিক আছে। এই জন্য যদি বলে, তাহলে দেখেন, তাহলে আমরা যদি বলে যে কোন সমযোজী বন্ধন কয়টা, আলটিমেটলি আমি কিন্তু বলতে পারি সবাই সমযোজী বন্ধন এখানে, তাই না, সবাই কিন্তু সমযোজী বন্ধন। অপশনে 6টা থাকলে 6টা মোস্ট অ্যাকুরেট অ্যান্সার, 6 না থেকে যদি 8 থাকে তাহলে 8 হবে অ্যান্সার, ঠিক আছে। সামনে যাই, দেখেন এটা নিয়ে আলোচনা করছি, এটা আপনাদেরও মাত্র বললাম। আচ্ছা এবার দেখেন এইগুলা নিয়ে একটু কথাবার্তা বলছিলাম, এটা হচ্ছে লাগবে না খুব একটা, ওইটা তো দেখাইলাম আমি আপনাদের। আরেকটু আছে, এই যে দেখেন এইটা জেননের সাথে ফ্লোরাইডের রিয়াকশন, জেননের সাথে ফ্লোরাইড কিভাবে রিয়াকশন করবে সেইটা আমরা এখানে একটু দেখতেছি, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে জেননের সাথে 400°C তাপমাত্রা দেওয়ার পরে আমার হচ্ছে জেনন ডাইফ্লোরাইড হলো, এখানে সংকরায়ন দেওয়া আছে, আকার দেওয়া আছে, আবার সংকরায়ন দেওয়া আছে, আকার দেওয়া আছে, এখানে হচ্ছে ব্যাপারটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, আপনারা বাসায় পড়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে আমি একটু সামনে যাই, দেখেন আপনাদের জন্য বেশ কিছু অক্সাইড নিয়ে রাখা হয়েছে এখানে, অক্সাইড গুলা কষ্ট করে পড়া লাগবে। দেখেন এদেরকে আমরা মনে রাখি কিভাবে জানেন, এদেরকে মনে রাখি কোনো পানি নাই দিয়ে, কো নো পানি নাইট্রাস অক্সাইড নাই, ঠিক আছে। দেখেন কো নো পানি নাই, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন মনে রাখবেন এই এদের মধ্যে এবং এদের মধ্যে
এদের দুজনের মধ্যে আমার অক্সিজেন সিঙ্গেল একটা করে অক্সিজেন থাকে। হ্যাঁ, তাহলে বলেন তো এদেরকে আমরা ছন্দ দিয়ে মনে রাখলাম, আর বাকি যাদের মধ্যে এদের বাদে বাকি যাদের মধ্যে আমরা একটা অক্সিজেন পাবো তারা কি অক্সাইড হবে? ক্ষারকীয় অক্সাইড হবে। খুব সিম্পল। উপধর্মী অক্সাইড গুলা কষ্ট করে মনে রাখা লাগবে, কারণ এখানে দুইটা ব্যতিক্রম আছে, এই যে জিঙ্ক অক্সাইড আর লেড অক্সাইড, এদের মধ্যে একটা করে অক্সিজেন আছে। সো এইটা একটু কষ্ট করে পড়া লাগবে। বিশ্বাস করেন এই তিনটা পড়লে আপনার সব হয়ে যাবে। কিভাবে? পার অক্সাইড আমরা জানি এখানে অক্সিজেনের মধ্যে -1, পলি অক্সাইড PbO2 MnO2 মনে রাখলেই চলে। সুপার অক্সাইড অক্সিজেনের জানার মান -12, খুব সহজ। মিশ্র অক্সাইড মানে বড় অক্সাইড, শেষ। আর বাকি যারা থাকবে সব অম্লীয় অক্সাইড। ঠিক আছে, আমি একবার একটু দেখাই দিলাম, ফ্ল্যাশ করে দিলাম একটু একবার। ঠিক আছে, কারো যদি মনে হয় যে বুঝি নাই আরেকবার একটু পিছন থেকে দেখবেন। সামনে যাই। আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলোর বেশ কিছু ব্যবহার আপনাদের জন্য আমি একত্র করে নিয়ে রাখছি একটা সহায়ক বই থেকে। তো দেখেন এখানে যে ব্যবহারগুলো দেওয়া আছে, এখানে আসলে নিষ্ক্রিয় গ্যাসের অনেক ব্যবহার বলা আছে, সব লাগবে না অ্যাকচুয়ালি। যা যা লাগবে আমি দেখেন একটা কালারের ফুল পেন দিয়ে আমি মার্ক করে রাখছি। এগুলো একটু পড়লেই মোটামুটি হয়ে যাবে, তেমন একটা দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্ট কারা? ডি ব্লক এলিমেন্ট কারা? ডি ব্লক এলিমেন্ট হচ্ছে এই যে আমার মাঝের যে মৌলগুলা। আসলে অনেক কষ্ট হচ্ছে ক্লাস নিতে। আচ্ছা, এই যে মাঝের যে মৌলগুলা, ঠিক আছে, এরা হচ্ছে আমার ডি ব্লক এলিমেন্ট। আচ্ছা, তো দেখেন আমরা যদি হচ্ছে ডি ব্লকের ব্যাপারে পড়াশোনা করতে চাই, সবার আগে আমাদের কি পড়াশোনা করতে হবে? ওদের বৈশিষ্ট্য কি কি আছে। ওদের তিনটা বৈশিষ্ট্য আছে, আমি হচ্ছে এইখানে না পড়াই আমি সেটা স্লাইড নেই। ওদের তিনটা বৈশিষ্ট্য আছে, 3 প গঠন। জটিল যৌগ গঠন, আর এটা হচ্ছে রঙিন যৌগ গঠন। আর এখানে কি? এখানে হচ্ছে প্রভাবন ধর্ম, এখানে হচ্ছে আমার প্যারাচম্বকত্ব, আর এখানে হচ্ছে আমার উপরে দেখাই পরিবর্তনশীল জারণ মান। ঠিক আছে, প্যারাচম্বকত্ব দেন হচ্ছে পরিবর্তনশীল জারণ মান। আচ্ছা, তো এবার দেখেন এইখান থেকে প্রত্যেকটার ব্যাপারে আমরা আসলে ডিটেইলে অনেক পড়াশোনা করি, তবে আজকে খুব একটা ডিটেইলে দেখাবো না, আমি জাস্ট বৈশিষ্ট্যগুলোর নাম বলে দিলাম। কি কি পড়তে হবে এখান থেকে সেটা আপনাদের একটু বলে দিই। দেখেন ভাইয়া, রঙিন যৌগ গঠন নিয়ে খুব বেশি কিছু পড়ার নাই, আমরা যখন মেইন ক্লাস নিয়েছিলাম আমরা আসলে বেশি কিছু জিনিসপাতি দেখাইছিলাম। এখান থেকে একটু মনে রাখবেন যে এইখানে রঙিন যৌগ যখন গঠন হয় সেখানে একটা সেট হয় T2G সেট, অরবিটালের সেট। ওটা হচ্ছে dx² - y² dz²। আর একটা সেট হয় ইজি সেট। ঠিক আছে, সরি, আচ্ছা আমি উল্টা বলছি মেবি, এটা হচ্ছে ইজি সেট, এটা হচ্ছে ইজি সেট। আর T2G সেট হচ্ছে dxy dyz dzx। ডিজেনারেট অরবিটাল কাকে বলে এটা একটু দেখবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে রঙিন যৌগ গঠনের সময় লিগ্যান্ড কোন ক্ষেত্রে হচ্ছে অক্ষের কোন দিক দিয়ে পাস করে এটা একটু দেখবেন। জটিল যৌগ গঠনের ব্যাপারে যদি বলতে হয় তাহলে হচ্ছে লিগ্যান্ড কি জিনিস, লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন দান করে এমন কোন একটা সত্তা। এটা আসলে এই টপিকটা পড়ানোর জন্য বিশাল একটা ক্লাস দরকার হয়। সো আমি হচ্ছে এই টপিকটা স্কিপ করতেছি। কারো যদি একেবারেই পড়া না হয়ে থাকে এই টপিকটা, তাহলে টপিকটা স্কিপ করে, কারণ এই লাস্ট মোমেন্টে এটা পড়ার টাইম নাই আসলে। তবে তবে কারো যদি মনে হয় না ভাই পড়ছি, তাহলে তারা জটিল যোগের সংকরায়নটা একটু দেখে যাবে। ঠিক আছে, জটিল যোগের সংকরায়ন, সংকরায়ন আমি সামনে করাবো, জটিল যোগের একটা আলাদা সংকরায়ন আছে, তারা একটু এটা দেখে যাবেন। ঠিক আছে, প্যারাচম্বকত্ব মানে কি? ডি ব্লকের যারা আছে তারা চৌম্বকত্ব প্রদর্শন করে। তারা কি করে? চৌম্বকত্ব প্রদর্শন করে। তো দেখেন চৌম্বকত্ব প্রদর্শন করলে আমরা সবার মধ্যে চৌম্বকত্ব দেখতে পাই। কেন দেখতে পাই? সিঙ্গেল ইলেকট্রনের জন্য। হ্যাঁ, সিঙ্গেল ইলেকট্রনের জন্য। কেন? এটা বিস্তারিত ব্যাখ্যা আমি দিলাম না। তো দেখেন এইখানে 4 জন আছে যাদের মধ্যে আমরা চৌম্বকত্ব দেখি না, বরং ডায়া চৌম্বকত্ব দেখি, প্যারাচৌম্বকত্ব দেখি না। এদেরকে আমরা কাজিনের স্কার্ট দিয়ে প্রকাশ করি। কাজিনের স্কার্ট আমাদের কি বলে? কপার, জিঙ্ক, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম।
এদের জারণ মানটাও সিরিয়াল ওয়াইজ, +2 +2 সরি +1 2 প্লাস 3 প্লাস 4 প্লাস। ঠিক আছে, তো এরা হচ্ছে কি ডায়াচম্বকত্ব হয়, এরা কি, এরা হচ্ছে ডায়াচম্বক। আচ্ছা, তো এবার দেখেন প্রবণ ধর্ম, এটা মূলত হচ্ছে প্রভাবক হিসেবে যে কাজ করে, প্রভাবকের পড়াশোনা। প্রভাবক নিয়ে আমরা লাস্ট ক্লাসে পড়ছি না, সো ওইটা পড়লেই হবে, তেমন কিছু লাগবে না। আর এইখান থেকে জারণমান গুলা দেখবেন যে সর্বোচ্চ জারণমান কে কে দেখাচ্ছিল, এটা কি মনে আছে? বইয়ের মধ্যে আছে, হাজারি স্যারের বইয়ের মধ্যে আছে কার সর্বোচ্চ জারণমান কত। ম্যাঙ্গানিজের মেবি +7, ক্রোমিয়ামের +6, এরকম বেশ কিছু হচ্ছে জারণমান দেওয়া আছে, সেগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, তার মানে আমি খুব ডিটেলে বৈশিষ্ট্যগুলো দেখাইলাম না, অলরেডি হচ্ছে মেবি ক্লাসে দেখেন 25 মিনিট হয়ে গেছে। তো দেখেন ডিটেলে বৈশিষ্ট্যগুলো দেখাইলাম না, আমি কি করলাম, আমি আমাদের কি কি পড়তে হবে সেটা বলে দিলাম। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমি একটু মেন স্লাইডটা তাহলে এখন আপনাদের একটু দেখাই দিই। মেন স্লাইডে যখন আমরা এগুলো পড়াইছিলাম, অবস্থান্তর মৌল আছে, এটা একটু দেখাই। অবস্থান্তর মৌল এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। অবস্থান্তর মৌল কি জিনিস? স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস। স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস যখন D1 থেকে 9 এর মাঝে হবে, এটা হচ্ছে কি অবস্থান্তর মৌল হবে তখন ওই মৌলটা আর কি। তো ভাইয়া ব্যাপারটা কি, স্থিতিশীল আয়ন কিভাবে হয়? যেমন জিঙ্কের স্থিতিশীল আয়ন হচ্ছে জিঙ্ক 2+, স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, ম্যাঙ্গানিজের স্থিতিশীল আয়ন হচ্ছে ম্যাঙ্গানিজ 2+। ঠিক আছে, আয়রনের স্থিতিশীল আয়ন হচ্ছে আয়রন 3+। ঠিক আছে ভাই, এগুলো আসলে কেমনি ডিফাইন করতেছে, কোনটা স্থিতিশীল আয়ন কেন হচ্ছে? আসলে ব্যাপারটা হচ্ছে মনে করেন আপনি আপনি হয়তো ভাবতে পারেন যে এইখানে যারা আছে তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে আমরা ওদের স্থিতিশীল আয়ন বলতেছি বা বলতেছি অস্থিতিশীল না। হ্যাঁ, ব্যাপারটা আসলে তা না। ধরেন কপার প্লাস কপার 2+, এখান থেকে যৌগ হবে CuCl, এখান থেকে যৌগ হবে CO2 CuCl2। ঠিক আছে, আলটিমেটলি স্টেবল যৌগ পাবো আমরা হচ্ছে এইটা, এইটা হচ্ছে বেশি স্টেবল। এটা কেন? এটা আসলে কেমিক্যাল রিজন, বেশ কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা থেকে আমরা পাই, এটা তুলনামূলক বেশি স্টেবল। আলটিমেটলি আয়ন থেকে গঠিত যৌগটা যেটা বেশি স্টেবল হবে, সে আয়নটাকেও আমরা তত স্টেবল বলবো। এখানে আমাদের ইলেকট্রন বিন্যাসের ভূমিকা নিতান্তই কম। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কি, কেন আমরা একে স্টেবল বলতেছি, কারণ এই যৌগটা স্টেবল। বুঝতে পারছি? তার মানে এখন আমরা একটু দেখি ধরলাম আমাদের স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d2 আর 4s হচ্ছে কত, 4s হচ্ছে 1। ঠিক আছে, এবার স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল কি, স্ক্যান্ডিয়াম 3+, তাহলে কি হবে 3d0, 4s থেকে আগে ইলেকট্রন যাবে, 4s থেকে আগে ইলেকট্রনটা চলে যাবে, দেন 3d থেকে যাবে, আলটিমেটলি দুইটাই 0 হয়ে যাবে। তার মানে d1 থেকে 9 হবে, তাই না? d হবে কি 1 থেকে 9 হবে। আচ্ছা ঠিক আছে, এইবার তাহলে কি বলেন তো 1 থেকে 9 এর মধ্যে আছে নাকি নাই? 1 থেকে 9 এর মধ্যে নাই, তার মানে কি, তার মানে এইটা আমার অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌল না, আয়নটা কিন্তু না, এই ধাতুটার কথা আমরা বলতেছি। ঠিক আছে, আচ্ছা এবার Fe, এটা হচ্ছে কি আর্গন 3d4s, এখানে হচ্ছে 3d4s2 আর 3d হচ্ছে 6। এখন আমারে বলেন ওদের এই যে আয়রনের স্থিতিশীল কি Fe3+, তাই না? তার মানে এখানে থাকবে হচ্ছে আর্গন, এখানে থাকবে হচ্ছে 3d, আমার হচ্ছে এখানে 4s থেকে আগে ইলেকট্রন চলে এখানে 4s 0 হয়ে যাবে, 3d তে হয়ে যাবে 3d5। তাহলে বলেন তো কি থাকতেছে আলটিমেটলি, এইখানে 3d5 থাকতেছে। এটা কি আমার d1 থেকে 9 এর মধ্যে আছে? হ্যাঁ আছে। তার মানে এই যে ধাতুটা, সে অ্যাকচুয়ালি আমার অবস্থান্তর ধাতু। ঠিক আছে, জিঙ্কটা কি অবস্থান্তর হবে? না, জিঙ্কটা অবস্থান্তর হবে না, সেটা বের করার দায়িত্ব আমি আপনাদের দিলাম, আমি আর বের করলাম না। ঠিক আছে,
আচ্ছা, মোটামুটি হচ্ছে আমাদের আসেন এবার আমরা কোথায় যাব, এবার আমরা একটু সংকরায়ন নিয়ে পড়াশোনা করব। কি নিয়ে পড়াশোনা করব? আমরা একটু সংকরায়ন নিয়ে পড়াশোনা করব। আসেন, সংকরায়নের খুব সিলি দুইটা জিনিস দেখব একবারেই, যেগুলো না পারলেই না। হ্যাঁ, আমরা সংকরায়নের উপর পুরো একটা ক্লাস প্রায় নিয়ে নিছিলাম। সো সবকিছু যে আপনাদের এখন দেখাইতে পারবো তা না, তবে যেটা না পারলেই না সেটা আমি দেখাবো। সংকরায়নের জন্য এক্স বলে একটা ব্যাপার আছে। এক্স এর মান আমার এখানে 2 3 4 5 6 7 হইতে পারে। 2 এর জন্য এসপি, এরপরে sp2, এরপরে sp3, এরপরে sp3d, এখানে হচ্ছে sp3d2, এখানে হচ্ছে sp3d3। আমার সূত্রটা কি? এক্স বের করার সূত্রটা কি? এক্স এর জন্য তো আমরা পূর্ণ সংখ্যা মান পাইলাম। এক্স বের করার সূত্রটা কি? হাফ ইন্টু সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা আমার, তার সাথে হচ্ছে প্লাস একযোজী মৌলের সংখ্যা প্লাস মাইনাস চার্জ। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? দেখেন আমরা একটু অ্যাপ্লাই করি। ধরলাম আমরা পানির ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা শিখতেছি, ঠিক আছে? কার ক্ষেত্রে? পানির ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? আসেন তাহলে ব্যাপারটা কিরকম হবে। অবশ্যই এখানে কিন্তু কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষপথ এখানে, ঠিক আছে? এটা কিন্তু কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা, তো পানির ক্ষেত্রে কি কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, তার মানে পানির ক্ষেত্রে এক্স এর ভ্যালু হচ্ছে হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণু। পানিতে কয়টা কেন্দ্রীয় কয়টা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 6টা থাকে না? 6টা থাকে। দেখেন তো এখানে এক যদি কয়টা যুক্ত আছে? 2টা যুক্ত আছে না? 2টা যুক্ত আছে। 6 + 2। কোনো চার্জ কি আছে? কোনো চার্জ নাই, তার মানে 8। 8/2 কত? 4। 4 মানে কি ভাইয়া? আমরা উপরে দেখে আসছিলাম না, 4 মানে হচ্ছে sp3 না ভাইয়া? 4 মানে কিন্তু sp3। 4 মানে হচ্ছে sp3, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা একটু সামনের দিকে যাই, কয়েকটা টাইপ আমরা প্র্যাকটিস করি, দেখি আমরা একটু জাস্ট যেন কোনো মতে আসলে পারা যায় আর কি, সেটার উপর দেখবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু শিখাই দিই আপনাদের, আরেকটা জিনিস একটু শিখাই দিই, লোন পেয়ার ইলেকট্রন কিভাবে বের করে। লোন পেয়ার ইলেকট্রন কিভাবে বের করে সেটা একটু দেখায় দেই। দেখেন, সেম সূত্র, সেম সূত্র। হ্যাঁ, লোন পেয়ার ইলেকট্রন হাফ ইনটু, ঠিক আছে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, করতে পারি আর কি, করলাম, ধরলাম এটাকে ভি বললাম, ঠিক আছে? সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? সর্বশেষ কক্ষপথে কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা মাইনাস মাইনাস বন্ড, বন্ড যতগুলা বন্ধন করছে ঠিক সেই নাম্বারটা, যতগুলা বন্ধন করছে সেই বন্ধনের সংখ্যা, নাম্বার অফ বন্ডস, নাম্বার অফ বন্ডস প্লাস মাইনাস চার্জ, ঠিক আছে? আলটিমেটলি এটা হচ্ছে আমার সূত্র। তো এই এই ক্ষেত্রে কি হবে আমারে বলেন তো? পানির ক্ষেত্রে কি হবে? পানির ক্ষেত্রে লোন পেয়ার ইলেকট্রন ইজ ইকুয়াল টু, পানির জন্য হাফ 6, ওইখানে প্লাস ছিল এখানে মাইনাস, মাইনাস কি? বন্ধনের সংখ্যা। পানি অক্সিজেনের সাথে একটা বন্ধন করে, সরি, অক্সিজেন হাইড্রোজেনের সাথে একটা বন্ধন করে এই পাশে, আর একটা বন্ধন করে এই পাশে, তার মানে কি 6 - 2 কত হয়? 4। 6 - 2 কত হয়? 4। 4/2 কত? 2। তার মানে দুইটি লোন পেয়ার আছে। এই জন্য পানির আমরা এই পাশে একটা জোড়া দেই আর একটা জোড়া এই পাশে দিই, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখা লাগবে। এবার আসেন তাহলে একটা প্র্যাকটিস করি আমরা। আমরা হচ্ছে অ্যামোনিয়া নেই। অ্যামোনিয়ার জন্য আমরা এক্স এর ভ্যালু চাবো হাফ ইনটু
সর্বশেষ কক্ষপথ অফ কি নাইট্রোজেন। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 5টা, তাই না? 7টা থাকে নরমালি, সর্বশেষ কক্ষপথে এখন আছে হচ্ছে 5টা। 5এর সাথে কি হবে ভাইয়া? এক যদি কয়টা পরমাণু যুক্ত আছে NH3, তার মানে 3টা পরমাণু যুক্ত আছে +3। চার্জ কি আছে কোনো? না, আমার এখানে কোনো চার্জ নাই। আমি এখানে 7 কেন দিলাম? ধরু 5 হবে, তার মানে 8/2 4, 4/4 মানে কি sp3। আসেন লোন পেয়ারের সংখ্যা বের করি। লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে আমার এখানে হাফ ইনটু এখানে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা মাইনাস বন্ধন সংখ্যা। এখানে বন্ধনও করছে 3টা, তার মানে কি 2/2 1 একটি লোন পেয়ার থাকবে নাইট্রোজেনের মাথার মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি একটু একটু হচ্ছে আমরা এই পাশে যাই, SO2 দেখি আমরা। ঠিক আছে, SO2 SO2 এর ক্ষেত্রে আমাদের সালফারের কি 16 না? তো সর্বশেষ কক্ষপথে কত থাকবে? এক্স এর ভ্যালু চাইতেছি আমরা হাফ ইনটু সর্বশেষ কক্ষপথে থাকবে 6, তাই না? দেখেন তো এখানে কোনো একজনের সাথে যুক্ত আছে? কোনো একজনের সাথে কিন্তু এখানে যুক্ত নাই। তার মানে কি? তার মানে আসলে এখানে 6 এর সাথে -0। কোনো চার্জ কি আছে? না, কোনো চার্জ নাই। তার মানে 6/2 হবে আলটিমেটলি, যেখান থেকে আমরা পাবো 3 গোস ফর sp2। ঠিক আছে, আসেন লোন পেয়ার বের করি। লোন পেয়ার দেখেন সালফারের সাথে বন্ড হচ্ছে এইভাবে থাকে, তাই না? এইভাবে থাকে না? তাহলে বন্ড কয়টা হইলো? 1 2 3 4, 4টা বন্ড হইলো। তার মানে লোন পেয়ার সমান সমান দেখেন তো হাফ ইনটু 6 সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা মাইনাস বন্ধন সংখ্যা -4। ঠিক আছে, কোনো চার্জ নাই এখানে। তার মানে 2/2 কত হয়? 1। তার মানে এখানে আসলে একটা লোন পেয়ার থাকবে। ঠিক আছে, এখানে আসলে একটা লোন পেয়ার থাকবে। লোন পেয়ার থাকবে না কার জন্য? SO3 এর ক্ষেত্রে লোন পেয়ার থাকবে না। ঠিক আছে, আমরা একটু একটু নিচে যাই, আমরা আরেকটা প্র্যাকটিস দেখে ফেলি। ধরলাম হচ্ছে চার্জ যুক্ত একটা দেখাই। ঠিক আছে, NH4+ এর ক্ষেত্রে আমরা একটু দেখতে পারি। আসেন তাহলে এইখানে কি x সমান সমান হাফ না, নাইট্রোজেনের কত সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। দেখেন তো একযোজি কয়টার সাথে যুক্ত আছে? 4টা একযোজির সাথে যুক্ত আছে না? কয়টা একযোজির সাথে যুক্ত আছে? 4টা একযোজির সাথে যুক্ত আছে। তার মানে হচ্ছে কি 5 + 4। হ্যাঁ, কোনো চার্জ আছে একটা, হ্যাঁ এখানে একটা চার্জ আছে। চার্জ কি আছে দেখেন তো ভাই? চার্জটা পজিটিভ না, প্লাস চার্জ না? চার্জ কি প্লাস, এখানে এসে বসাবো আমি -1 বসাবো, উল্টা বসাবো। চার্জ যেটা হবে সেটার উল্টা। মাথায় রাখবেন -1 থাকলে এখানে আমি +1 বসাইতাম। ঠিক আছে, সবসময় উল্টাটা বসাবো। তার মানে কি দাঁড়াবে দেখেন তো? দাঁড়াবে হচ্ছে হাফ, এখানে 5 + 4 9 - 1 8 ইন্টু 8 4। তার মানে আমরা জানি 4 মানে কি? 4 মানে হচ্ছে sp3। তার মানে এটা হচ্ছে sp3। এখন আসেন এটা লোন পেয়ার বের করি। লোন পেয়ার বের করবো। আসেন লোন পেয়ার কেমনে বের করবো? হাফ সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা 5 মাইনাস বন্ধন সংখ্যা কয়টা বন্ধন হয়েছে? 4। চার্জ আছে না? চার্জ আছে 1 -1, এখানেও চার্জটা উল্টা বসবে। চার্জ প্রত্যেকবার উল্টা বসবে। দেখেন তো 5 - 5 কি হয়? 0। তার মানে 0/2 = 0। কোনো লোন পেয়ার নাই। ঠিক আছে, আসেন মাইনাস চার্জ দিয়ে একটা দেখি। মাইনাস চার্জ দিয়ে আমরা একটা দেখার ট্রাই করি। দেখি তো মাইনাস চার্জ দিয়ে আপনাদের জন্য কোনো এক্সাম্পল আছে নাকি আমার কাছে। ইয়েস, পাইছি। সেটা হচ্ছে সালফেট। SO2 কেন দিলাম? SO4 2-। ঠিক আছে, সালফেট। এখানে আমার x সমান সমান কি? হাফ ইনটু সালফারের জন্য 6 সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা মাইনাস একযোজি আছে কোনো? নাই, বাট চার্জ আছে একটা -2। কোনো একযোজি নাই এজন্য -0। চার্জ আছে একটা -2 এজন্য +2, তাই না? 6 + 2 কত? 8। 8 ডিভাইডেড বাই 2 কত? 4। তাহলে কি হবে সংকরায়ন? sp3। আচ্ছা, লোন পেয়ার বের করি। আসেন তো লোন পেয়ার 6 হাফ ইনটু সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 6 বন্ধন সংখ্যা। এখানে সালফার কয়টা বন্ধন করছে ভাই?
ও কিন্তু আপনি গুণে দেখতে পারেন 4টা অক্সিজেনের সাথে মোট 8টা বন্ধন করে, ঠিক আছে? 3টা অক্সিজেনের সাথে 3 দুগুণে 6টা, আরেকটা অক্সিজেনের সাথে এই যে 2টা ইলেকট্রনের মাধ্যমে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তার মানে মোট কয়টা বন্ধন করে? 8টা বন্ধন করে। 6 - 8, চার্জ আছে -2, তার মানে এখানে হবে উল্টা +2। তার মানে দেখেন তো 6 - 8 +2, তার মানে এখানে 8 - 8 আসতেছে, তার মানে 0, কোনো লোন পেয়ার নাই। ঠিক আছে, রিক্যাপ করলাম না, আর আপনাদের সময় অনেক শর্ট। জাস্ট আমি 4টা এক্সাম্পল দিয়ে দিলাম 4টা টাইপের। আশা করি কিছুটা হইলেও ধরাইতে পারছি। একবারে সংকরণ না পারলে কিছুটা হইলেও ধরাইতে পারছি। সার্বজনীন সূত্র বলে একটা সূত্র আছে, যেটার ব্যাপারে আমি এখন আর খুব একটা ডিসকাস করলাম না। ঠিক আছে, আমি জাস্ট একেবারেই যেটুক না পড়লে না সেইটা আমি দেখাই দিলাম। ঠিক আছে, আচ্ছা আসেন আপনাদের মেইন স্লাইড একটু নিয়ে যাই। দেখেন ওদেরও এখানে প্র্যাকটিস করানো হয়েছিল, এখানে আরো বড় বড় কিছু প্র্যাকটিস আছে। টাইম দেখলাম যে টাইম কতটুকু হয়েছে, টাইম খুব বেশি না হলে দেখাই দিতাম, বাট দেখলাম যে 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, সো আর দেখাইলাম না। আপনাদের কারো মন চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে প্র্যাকটিস এগুলা প্র্যাকটিস করলেই পারবেন আপনারা। ঠিক আছে, প্র্যাকটিস করলেই পারবেন এগুলা। এটা তো আপনাদের দেখাইলামই। আচ্ছা, এবার আসেন একটু এই পাতায় যাই। দেখেন আমার খুব সুন্দর একটা ছবি আছে, এটাও কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা এবার সামনে যে সার্বজনীন সূত্র বলে একটা সূত্র আছে, যেটা আসলে আহ অনেকের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না। কেউ যদি এখন পর্যন্ত এই সূত্রটা না পড়েন তাহলে আর পড়া লাগবে না, বাট পড়ে রাখলে রিভাইজ দিবেন। ঠিক আছে, এখানে আসলাম আপনাদের একটা চার্ট দেখাইতে। এই যে চার্টটা আপনাদের জন্য সবগুলা বন্ধন কোণ আর বন্ড মানে কি বলে আকৃতি স্ট্রাকচার, এগুলা নর্মাল ব্যাচে যখন আমরা পড়াইছি ডিটেইলে থিওরিটিক্যাল ওয়েতে অনেক গুছায়া পড়াইছি। বাট আপনাদের জন্য শর্ট টাইমে দেখার জন্য এই ছকটা পড়লেই এনাফ। ঠিক আছে, এই ছকটা ভালো করে পড়ে যাবেন। এই ছকে যে মৌলগুলো আছে সেগুলো ভালো করে পারা লাগবে, তাহলে হচ্ছে মোটামুটি একটা ভালো কিছু আমরা আশা করতে পারি। ঠিক আছে, আচ্ছা আরেকটা আছে এই যে 2টা ছক। হ্যাঁ আসলে একটাই ছক, 2টা পেজে আমি দিয়ে রাখছি। ঠিক আছে, তো মোটামুটি এটা হচ্ছে আমাদের ছক 2টা। স্ক্রিনশট নেওয়া হয়েছে আপনাদের? আচ্ছা, এবার তাহলে আমরা একটু পর্যায়বৃত্ত ধর্ম টপিকটা আমি হচ্ছে স্কিপ করব, কারণ এটা খুব ইজি জিনিস। এখান থেকে জাস্ট 2টা জিনিস দেখাবো। এই যে ব্যতিক্রমটা, ঠিক আছে, ব্যতিক্রমের ছকটা একটু দেখায় দিই। দেখেন ব্যতিক্রমের যে ছকটা আছে আপনাদের, এখানে অ্যাকচুয়ালি আমাদের বইয়ে 2টা গ্রাফ আছে। এই গ্রাফটা আছে, গ্রাফটা নিয়ে মাথা ঘামাইতে হবে না, জাস্ট জেনে রাখেন যে এই যে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম গুলো হচ্ছে এইটা। কেন ব্যতিক্রম হয় এই চারটা? কারণ এদের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের মধ্যে এরা বেশি স্থিতিশীল হয়ে যায়। ঠিক আছে, ধাতুর ইলেকট্রন বিন্যাসটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার মানে হচ্ছে এই এই চারটা একটু মনে রাখবেন, এই চারটা, শুধুমাত্র এই চারটা। হ্যাঁ, বেরিলিয়াম বোরনের চেয়ে বেশি স্থিতিশীল, নাইট্রোজেন হচ্ছে অক্সিজেনের চেয়ে অধিক স্থিতিশীল, কেন বলতেছি সরি, আয়নীকরণ শক্তি বেশি, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি অ্যালুমিনিয়ামের চেয়ে, ফসফরাসের বেশি সালফারের, যদিও এদের উল্টা হওয়ার কথা ছিল, হয় না। ঠিক আছে, আচ্ছা আর তড়িৎ তড়িৎচাতকতার ছকটা আমি একটু লেখায় দিই। আপনাদের স্লাইডটা এটাও দিয়ে দিবনি, ঠিক আছে, যে স্লাইডটা দেখে আপনাদের দেখায় দিলাম সেই স্লাইডটাও আপনাদের আমি অ্যাড করে দিবনি আপনাদের ওই যে ড্রাইভের মধ্যে, আমি হচ্ছে একসাথে কিংবা এই স্লাইডের সাথে মার্জ করে আমি অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে হচ্ছে হয়তো বা আপনাদের জন্য হেল্পফুল হবে ব্যাপারটা, আপনারা দেখে নিন। ঠিক আছে, আসেন তাহলে একটু দেখি তড়িৎচাতকতাগুলো কেমনে মনে রাখবো। হাইড্রোজেন 2.1, ঠিক আছে, হিলিয়াম, এখানে কি লিথিয়াম, বেরিলিয়াম, নিয়ন। মনে রাখবেন লিথিয়ামের হচ্ছে 1, এবং এইখানে প্রত্যেক ক্ষেত্রে +0.5, তাহলে কি দাঁড়াবে? এখানে হবে 1.5, এখানে হবে 2, এখানে হবে 2.5,
এখানে হবে 3, এখানে হবে 3.5, এখানে হবে 4, এখানে হবে 0। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে আমার প্লাস 0.5 করে বাড়তেছে, প্লাস 0.5 করে বাড়তেছে, প্লাস 0.5 করে বাড়তেছে। ঠিক আছে, আচ্ছা এবার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। দেখেন এখানে ওর হচ্ছে 0.9, সোডিয়ামের হচ্ছে কত 0.9। এই ক্ষেত্রে কত করে বাড়বে জানেন? 0.3 করে বাড়বে। এখানে 0.3 বললে কত হবে? 1.2 হবে। এখানে 0.3 বললে কত হবে? 1.5 হবে। 0.3 বললে হবে 1.8 হবে। 0.3 বললে হবে 2.1 হবে। এখন ভাই ওরা চাবে একটা রাউন্ড ফিগার করার জন্য, রাউন্ড ফিগার করতে চাবে, সব ক্ষেত্রে 0.3 বাড়াইতেছে, এখানে 0.3 বাড়াইলে 2.4 আইসা যায়। তার চেয়ে এখানে যদি আমরা 0.4 বাড়াই দিই তাহলে 2.5 আসে। দেখেন কত সুন্দর রাউন্ড ফিগার হয়ে গেল। আবার এখানে যদি আবার 0.5 বাড়াই, 0.4 বাড়াই, তাহলে দেখেন 2.9 আসে। তার চেয়ে রাউন্ড ফিগারে 3 করে দিলে সুন্দর না? তার মানে এখানে আমরা 0.5 যোগ করে 3.0 বানায় দিব। ঠিক আছে, তার মানে নিচেরটার জন্য সব ক্ষেত্রে আমরা 0.3 করে বাড়ায়া লাস্টেরটার ক্ষেত্রে 0.4 বাড়াবো আর 0.5 বাড়াবো রাউন্ড ফিগার বানানোর জন্য। ঠিক আছে, এমনি করে তো এখানে মুখস্থ রাখতে পারবেন আপনারা খুব সহজে। আচ্ছা, তাহলে এইখানে একটু গেল। এইবার তাহলে আমরা সংকরায়ন থেকে আর কিছু দেখবো না, আমরা হচ্ছে মোটামুটি দেখলাম। আমরা এবার একটু পোলার আয়ন পোলারিটি দেখি। ঠিক আছে, একটা ছক আছে মনে রাখবেন যে একটু একটু এখান থেকেই দেখাই দিই, তাহলে হচ্ছে সময় কম লাগবে, আপনাদের পড়াইতেও পারবো অনেক বেশি। নর্মালি অন্য একটু দেখাইলে পড়ানো যাবে না, অনেক কম পড়ানো লাগবে। এটা পড়বো না। এখানে দেখেন একটা ছক আছে। ঠিক আছে, এমনি একটু স্লাইড থেকে দেখাই দিই, বাট বেশি দেখানোটা আমার মনে হয় একটু বেটার, তাই না? আমি হয়তো লিখে লিখে দেখালে আরো কম দেখাইতাম, বাট তার চেয়ে একটু বেশি দেখানোটা আমার মনে হয় একটু বেটার, তাই না? দেখেন পোলারিটি যেটা, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আচ্ছা আমি উল্টা বলছি মেবি, সরি 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 ফর দ্যাট। পোলারিটি যেটা সেইটা, হ্যাঁ পোলারিটি মানে কি? প্রান্তিকতা, আংশিক প্লাস আংশিক মাইনাস। এটা কার হয়? সমযোজী যৌগের হয়। সমযোজী যৌগের পোলারিটি। এটা কি টাইপের বৈশিষ্ট্য? এটা আয়নিক বৈশিষ্ট্য। তার মানে সমযোজী বৈশিষ্ট্যটা যখন কিছু কিছু আয়নিকের মতো আচরণ করে সেটাকে আমরা পোলারিটি বলি। দেখেন সমযোজী যৌগের মধ্যে তড়িৎচেতকতার পার্থক্য যদি 0 হয় আমরা সেটাকে বিশুদ্ধ সমযোজী বলি। যদি 0 থেকে 0.5 এর মধ্যে, তাহলে আমরা নন পোলার সমযোজী পাই। মানে একটা সমযোজী যার মধ্যে পোলারিটি নাই, তবে এটা বিশুদ্ধ না, কিছুটা আছে আয়নিক বৈশিষ্ট্য, তবে খুব মানে অগ্রাহ্য করা যায় এরকম। 0.5 থেকে 1.7 এটা পোলার, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা দেখেন আমি স্টার দিয়ে রাখছি ওদের, এই রেঞ্জটা মনে রাখা মাস্ট। 0.5 থেকে 1.7 এটা পোলারের রেঞ্জ, আর 1.7 এর উপরে যখন চলে যাবে তখন ওই যৌগটা আয়নিক যৌগতে কনভার্ট হয়ে যায়, ওইটা আয়নিক যৌগ। আপনি যে কোনো আয়নিক যৌগের মধ্যে হচ্ছে তড়িৎচেতকতার পার্থক্য করেন, দেখবেন যে 1.7 এর চেয়ে বেশি আসতেছে। ঠিক আছে, এটা ডাইঅ্যাটমিকের জন্য খাটে, পলিঅ্যাটমিকের জন্য হচ্ছে মনে রাখবেন যদি যদি পলিঅ্যাটমিক ডাইঅ্যাটমিক দুইটা যৌগ, দুইটা অণু থাকলে, দুইটা পরমাণু থাকলে এটা খাটে, এছাড়া বাকি ক্ষেত্রে কিন্তু এটা খাটবে না। তাহলে এটা ভাই কিভাবে খাটাবো? এটা ভাইয়া খাটাবো হচ্ছে এইখান থেকে। যদি লোন পেয়ার থাকে সেটা পোলার, মনে রাখবেন কোন যৌগে লোন পেয়ার থাকা মানেই সেটা পোলার যৌগ। সেটা কি যৌগ? পোলার যৌগ। লোন পেয়ার থাকা মানে কি যৌগ? পোলার যৌগ। আচ্ছা, আর লোন পেয়ার যদি না থাকে তাহলে কি আর নন পোলার? না, সবাই নন পোলার না, সাধারণ সমযোজী যৌগ তো আছে, আছে না? তার মানে হচ্ছে যদি লোন পেয়ার না থাকে তাহলে আমরা দেখব আশেপাশের যে মৌলগুলো আছে, সারাউন্ডিং যে অ্যাটমটা আছে, সারাউন্ডিং অ্যাটমটা কি দেখতে সেম নাকি আলাদা। যদি সেম টু সেম হয় সারাউন্ডিং অ্যাটম, যেমন এই যে CF4, BF3, হ্যাঁ BCl2 বেরিয়াম ক্লোরাইড, কার্বন টেট্রা ক্লোরাইড, হ্যাঁ সারাউন্ডিং অ্যাটমটা যদি সেম হয়, ঠিক আছে, তাহলে তারা নন পোলার হবে। দেখেন এইখানেও কিন্তু কোনো লোন পেয়ার নাই, এখানেও কিন্তু কোনো লোন পেয়ার নাই, তবুও
কিন্তু সারাউন্ডিং অ্যাটম কিন্তু সেম না, একটা হাইড্রোজেন আছে ক্লোরিন গুলার মাঝখানে। তার মানে এই তিনটা নন পোলার হলো, এটা নন পোলার না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এইবার না, এটা একটু লিখে লিখেই দেখাই পোলার আয়নটা। পোলার আয়ন হচ্ছে উল্টা। আমরা মাত্র দেখলাম সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, পোলার আয়নটা হচ্ছে উল্টা, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। তার মানে আমি যদি একটু বুঝায় বলি ব্যাপারটা কি, পোলার আয়ন যত বেশি, পোলার আয়ন বাড়ালে বা এটা যত বেশি হবে, আমার আমার ওই যে আয়নিক যৌগটা ছিল তার সমযোজী ধর্ম তত বাড়বে। গেল তার, তাহলে কি সমযোজী ধর্ম বাড়লে কি কি হবে এটার সাথে সাথে, ওর আমার হচ্ছে কি কি কমবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমবে, ওর দ্রাব্যতা কমবে, ওর তড়িৎ পরিবাহিতা কমবে। ঠিক আছে, প্রশ্নে নানাভাবে বলতে পারে, প্রশ্নে নানা রকম ভাবে বলতে পারে। আচ্ছা, এইবার আমরা তাহলে একটু আপনাদের জন্য একটু কিছু এক্সাম্পল নিয়ে দেখাই। আসেন, ফাজানের নীতিটা এবার আমরা একটু শিখবো। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন, ফাজার নীতিটা একটু দেখে আসি। ফাজানের নীতি আমরা এখন একটু দেখতেছি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে ফাজানের নীতি কিভাবে কাজ করবে, যদি আমার ক্যাটায়ন ছোট, অ্যানায়ন বড়, চার্জ বেশি, ডি বা এফ ব্লক থাকে, এই চারটা থেকে কোনো একটা শর্ত যদি উপস্থিত থাকে, তাহলে তাহলে আমাদের কি পোলার আয়নটা বেশি হবে, পোলার আয়নটা বেশি হবে। আমি একটু এক্সাম্পল দিলে আপনাদের কাছে ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। ধরলাম লিথিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে ধরলাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড। আমরা সবার আগে কমন কে বাদ দিব, কমন কমন বাদ, কমন বাদ, কমন বাদ, ক্লোরাইড বাদ। সবার মধ্যে কি থাকে তাহলে, লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, তাই না? এবার দেখেন তো তাহলে, এই যে এদের আকার ক্যাটায়ন না, ক্যাটায়ন সবাই ক্যাটায়ন, সবার চার্জ সেম, তাহলে আমরা এখন ওদের দেখবো আকার কে ছোট। সবচেয়ে ছোট কে, লি না কে রুবি, সবচেয়ে ছোট হচ্ছে লিথিয়াম, কারণ ও সবার উপরে, ও সবচেয়ে ছোট। তার মানে এখন আমি যদি বলি পোলার আয়নের ক্রম করো, তাহলে সবচেয়ে বেশি হবে লিথিয়াম ক্লোরাইডের পোলার আয়ন, তারপরে সবচেয়ে কম হবে, তারপরে হবে সোডিয়াম ক্লোরাইড, তারপরে হবে পটাশিয়াম ক্লোরাইড, তারপরে হবে রুবিডিয়াম ক্লোরাইড। কারণ কি, কারণ আমরা দেখছি যার ক্যাটায়নটা সবচেয়ে ছোট তার পোলার আয়নটা সবচেয়ে বেশি হয়। তাহলে আমাকে যদি বলে গলনাঙ্কের ক্রম করো, যার পোলার আয়ন বেশি তার গলনাঙ্ক কম, তখন আবার উল্টা যাবে আমার অ্যারোটা। সবচেয়ে বেশি পোলার আয়ন ওর, সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি ওর, কিন্তু ওর গলনাঙ্ক সবচেয়ে কম, ওর তড়িৎ পরিবাহিতা সবচেয়ে কম, ওর দ্রাব্যতা সবচেয়ে কম, ওর স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। সবচেয়ে কম পোলার আয়ন ওর, সবচেয়ে কম সমযোজী বৈশিষ্ট্য ওর,
সবচেয়ে বেশি আয়নিক বৈশিষ্ট্য ওর, তার মানে ওর দ্রাব্যতা সবচেয়ে বেশি, ওর দ্রাব্যতা সবচেয়ে বেশি, ওর আয়নীকরণ ওর হচ্ছে কি বলে স্ফুটনাঙ্ক বেশি, ওর গলনাঙ্ক বেশি, ওর দ্রাব্যতা বেশি। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, আরেকটা দেখি। আমি আর পজিটিভ চার্জ নিয়ে দেখাচ্ছি না, সরি কি বলে নেগেটিভ চার্জ নিয়ে দেখাচ্ছি না, আমি চার্জ দিয়ে একটা দেখাই। চার্জ দিয়ে একটা দেখাই। চার্জ দিয়ে হচ্ছে কি হতে পারে, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কমন বাদ থাকে কি, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। চার্জ বেশি কার, এইভাবে চার্জ বেশি না, সোডিয়াম অ্যালুমিনিয়ামের চার্জ বেশি। তার মানে পোলার আয়নের ক্রম যদি চাই, ক্লোরাইডের পোলার আয়ন বেশি, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পোলার আয়ন, তারপরে সোডিয়াম ক্লোরাইডের পোলার আয়ন। এর পোলার আয়ন সবচেয়ে বেশি, ওর সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। যদি জিজ্ঞেস করে নিচের কোনটির আয়নীকরণ স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, ও সবচেয়ে কম, গলনাঙ্ক সবচেয়ে কম, দ্রাব্যতা সবচেয়ে কম, তড়িৎ পরিবাহিতা সবচেয়ে কম। আবার সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আবার ব্যাপারটা উল্টা। ঠিক আছে, বুঝতে পারছি কেমনে কাজ করে ব্যাপারগুলা। এবার আসি, যদি আমার হচ্ছে কি থাকে, যদি হচ্ছে কোনো ডি ব্লক মৌল থাকে, তাহলে কি হবে, ধরলাম সোডিয়াম ক্লোরাইড আর কপার ক্লোরাইড। দেখেন তো কমনটা বাদ, থাকে কি সোডিয়াম প্লাস কপার প্লাস। যখনই দেখবো এখানে একটার মধ্যে ডি ব্লক আছে, ওইটা চোখ বন্ধ করে পোলার আয়ন বেশি। ঠিক আছে, ওর পোলার আয়ন চোখ বন্ধ করে বেশি। খুব শর্টে দেখাই দিলাম ভাই, আমরা ওদের যখন পড়াইছিলাম আরো অনেক ডিটেইলে পড়ানোর ট্রাই করছিলাম, সময় নিয়ে পড়ানোর ট্রাই করছিলাম, বাট যেহেতু প্রিসাইজলি একটু শর্টে দেখাই দিতে হচ্ছে, সো এই জন্য একটু এভাবে দেখাই দিলাম। মেইন স্লাইডটা আমি অ্যাড করে রাখবো, ঠিক আছে, আপনাদের যেন সুবিধা হলে আপনারা দেখতে পারেন। দেখেন ওদের এইভাবেই দেখাইছিলাম, যে মেইন স্লাইডটা এখানে আছে ওদের। এবার হাইড্রোজেন বন্ডটা এখান থেকে দেখায় দিই একটু। হাইড্রোজেন বন্ডের 4টা শর্ত আছে। হাইড্রোজেন থাকতে হবে, যে সাথে যে মৌলটা থাকবে তার আকার ছোট হবে, তড়িৎ চালকতা বেশি হবে, এবং একটা লোন পেয়ার থাকতে হবে মাস্ট সাথে যে মৌলটা। ঠিক আছে, আর কার কার সাথে হাইড্রোজেন বন্ধন দেয়, ফ্লোরিন, অক্সিজেন, নিয়ন। ঠিক আছে, আর হাইড্রোজেন বন্ধন হচ্ছে আপনার পানির মধ্যে থাকে হচ্ছে দুইটা, পানির অক্সিজেনের মধ্যে থাকে দুইটা, মোট পানির মধ্যে থাকে 4টা, আর হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে থাকে কয়টা, দুইটা। এটা এখানে বর্ণনা করা আছে, দেখেন পানির এই যে পানির অক্সিজেনের সাথে বন্ধন দেখানো আছে, হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে বন্ধন দেখানো আছে। ফ্লোরাইডের মধ্যে দুই পাশে দুইটা থাকে, আর পানির মধ্যে দেখেন এই যে একটা পানির অণু, অক্সিজেন থেকে দুইটা, হাইড্রোজেন থেকে দুইটা, তার মানে পানির মধ্যে মোট থাকে 4টা। ঠিক আছে, স্লাইডটা আপনাদের আমি অ্যাড করে দিব, ঠিক আছে, যেন আপনারা রিভাইজ দিতে পারেন। আর স্লাইডের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, যেন হচ্ছে আমাদের টোটাল ক্লাসের স্লাইড প্লাস হচ্ছে আমাদের ওই যে এদের স্লাইডটা, আগের ব্যাচের যে স্লাইডটা। ঠিক আছে, আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হইলো। এখন আমরা হচ্ছে পরিবেশ রসায়ন অধ্যায়টা যাব। ঠিক আছে, তো পরিবেশ রসায়ন অধ্যায়টা যাওয়ার আগে আমি হচ্ছে আপনাদের এই অধ্যায়ের জন্য বিদায় বলে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পরিবেশ রসায়ন নিয়ে একটু বিস্তারিত আলাপ আলোচনা করব। দেখেন, এখন আমরা পরিবেশ রসায়নের নর্মালি একক নিয়ে আমরা বেশ কিছু ডিসকাশন করি। ব্যাপারটা হচ্ছে আমি অধ্যায়ের রেকর্ডটা চালু করে 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার লিখছিলাম প্রথমবার। দেন আমার মনে হলো আসলেই কি 1000 লিটার, হ্যাঁ। দেন আমি হচ্ছে এটা কেটে দেন আমি আবার চেক করলাম, তারপরে দেখলাম যে না 1000 লিটার। দেন হচ্ছে আমি আবার এখান থেকে রেকর্ড অপশন শুরু করলাম, মজা। আচ্ছা দেখেন, আরেকটা ব্যাপার ছিল 1 ডেসিমিটার কিউব সমান সমান 1 লিটার। তারপর আরেকটা ছিল হচ্ছে 1 সেন্টিমিটার কিউব সমান সমান 1 মিলিলিটার। ঠিক আছে, এই তিনটা আমরা মেইন ক্লাসে পড়ছিলাম এগুলার ব্যাপারে। যারা মেইন ক্লাস করছেন আমাদের ব্যাচে ছিলেন তারা জানেন, এমনিতে যারা রিভিশন দিচ্ছেন তারা হয়তো জাস্ট কথাটা জেনে রাখতে পারেন। ঠিক আছে, আরো কিছু আলাপ করা যেতে পারে। চাপের বেসিক আমরা পড়তে পারি। ঠিক আছে, কিসের বেসিক, চাপের বেসিক। চাপের বেসিকটা কিরকম, চাপের বেসিকটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার
হ্যাঁ, এটা সমান সমান আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান সমান হচ্ছে 101 325 প্যাসকেল। ঠিক আছে, আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান সমান 101.325 প্যাসকেল। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান সমান 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান সমান 760 মিলিমিটার মার্কারি প্রেসার। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান সমান 760 টর। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান সমান 1 অ্যাটমসফিয়ার বলা যায় না, বলতে হবে যে 100 কিলো প্যাসকেল সমান সমান 1 বার। ঠিক আছে, এগুলা একটু মনে রাখা যাবে বা মনে রাখা লাগবে আর কি, মনে রাখা প্রয়োজন। আমি এইটা একটু সরায় দিই। ঠিক আছে, তো আশা করি এটা মনে রাখা যাবে। আচ্ছা, আর আমরা যদি আরেকটু পড়াশোনা করতে চাই এটার ব্যাপারে, তাহলে হচ্ছে আমরা এসটিপি ওইটার ব্যাপারে একটু পড়তে পারি। আসেন একটু পড়ে ফেলি। তিনটা আমরা জানি কি কি আছে, এসটিপি আছে, এসএটিপি আছে, আর এনটিপি আছে। আচ্ছা, সবকিছু কি ঠিকঠাক আছে নাকি আমি একটু চেক করে নিই। হ্যাঁ, মোটামুটি মনে হচ্ছে ঠিকঠাক আছে, তাও ক্যামেরাটা কেমন জানি একটু ঝাপসা লাগতেছে। না, ঠিক আছে। আচ্ছা, আর সাউন্ডও ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেখেন এনটিপি। ঠিক আছে, এসটিপিতে আমরা জানি টেম্পারেচার হচ্ছে কত, 0 ডিগ্রি সেলসিয়াস। এসিটিপিতে কত, 25 ডিগ্রি সেলসিয়াস। এনটিপিতে কত, 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা জানি এই যে আমাদের এসটিপি, এসটিপির জন্য চাপ কত, চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এসিটিপির জন্য চাপ কত, 100 কিলো প্যাসকেল বা 0.99 এটিএম বলা যেতে পারে। ঠিক আছে, আর এখানে আমার এনটিপির জন্য কত, 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কোনো চেঞ্জ নাই। এইবার আমাদের এসটিপির জন্য আয়তন কত হবে, আয়তন হবে হচ্ছে 22.4 লিটার, এখানে 24.78 লিটার, আর এখানে 24.04 লিটার। এখন ভাই কথা হচ্ছে, দিনের কোথাও না কোথাও গিয়ে মানে যদি আপনার কাছে এই উপাত্তগুলো আলাদা করা থাকে, তাহলে তো আলাদা করা থাকলো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যখন ম্যাথ করব বা আমরা যখন আমাদের লেভেল মানে কি, অ্যাডমিশন লেভেলও তো আমাদের এইচএসসি লেভেলই বলা যায় না, আপনারা তো এখনো ভার্সিটিতে উঠেন নাই। তো এইখানে আমরা বলতে পারি যে এনটিপিটা এসটিপির সাথে ইকুয়ালি কাউন্ট হবে। তার মানে হচ্ছে এগুলোর জন্য আলাদা করে এক্সাক্ট ভ্যালু না দেওয়া থাকলে আমরা এনটিপি বলা থাকলে এসটিপিটাকে কাউন্ট করব বা এসটিপির ভ্যালুগুলো ইউজ করব। ঠিক আছে, তার মানে আমাদের লেভেলে হচ্ছে কি এসটিপি সমান সমান এনটিপি। ঠিক আছে, আচ্ছা, গেল এটা। আশা করি আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটা কাজ করি, আমি আরেকটা স্লাইড নেই। এরপরে কি আলাপ আলোচনা আছে, গ্যাসের সূত্র সমূহ নিয়ে আলাপ আলোচনা আছে। গ্যাসের সূত্র নিয়ে আলাপ আলোচনা আছে। আমরা জানি গ্যাসের একটা সূত্র আছে, সমন্বয় সূত্র বলা হয়, P1V1/T1 P2V2/T2। গ্যাসের তিনটা সূত্র আছে। তিনটা সূত্র কি কি সূত্র, বয়েল, চার্লস, আচ্ছা অ্যাভোগাড্রোটা এখানে হবে না, অ্যাভোগাড্রোটা নিয়ে আলাদা আলোচনা। আমরা এখানে গেলুসাকের সূত্র নিয়ে আলাপ আলোচনা করব। গেলুসা, এইখানে টি স্থির, চার্লসের সূত্রে চাপ স্থির, পি স্থির। আমার বোর্ডের মধ্যে বেশ কিছু জায়গায় দাগ হয়ে আছে, এজন্য লিখতে প্রবলেম হচ্ছে। যাই হোক, পরে পরিষ্কার করে ফেলবো আমি, সমস্যা নেই। আচ্ছা, গেলুসাকের সূত্রে তাহলে কি বাকি থাকে, টিপি আর ভলিউম বাকি থাকে না, আয়তন বাকি থাকে না। সো আয়তন স্থির, ভি স্থির। যে সূত্রে যে স্থির সেই সূত্র থেকে আমরা তাকে কেটে বাদ দিয়ে দিব, টি স্থির, টি বাদ, তার মানে এটা হচ্ছে P1V1 ইজ ইকুয়াল টু P2V2। পি স্থির, পি বাদ, V1/T1 V2/T2।
ভি স্থির ভি বাদ P1/T1 P2/T2 শেষ। আমরা আমাদের তিনটা সূত্র বা ফর্মুলা পেয়ে গেলাম। ঠিক আছে, ব্যাপারটা খুব সহজ, খুব মনে রাখার জন্য খুবই সহজ। এবার আদর্শ গ্যাস সূত্র কি ছিল? PV is equal to nRT, তাই না? এখানে আরেকটা জিনিস ছিল, যখন আমরা হচ্ছে বাস্তব বা আদর্শ গ্যাস নিয়ে কথা বলবো, এখানে একটা জেড আমরা ক্যালকুলেট করব, জেডটাকে বলবো আমরা প্রেষণ গুণাঙ্ক। বাট যেহেতু এখানে আমরা বাস্তব গ্যাস নিয়ে বা আদর্শ গ্যাস নিয়ে আলাপ করতেছি না, সো আমরা এখানে জেডটাও দিব না। ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ গ্যাস সূত্র, আদর্শ গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল একটা সূত্র। যদিও আমরা সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করি, তবুও এটা অ্যাপ্লিকেবল হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, তাই না? তো এইখানে এদের পরিচয় তো পিভিটি আমরা জানি কি কি, আমরা এন কে আমরা বলি হচ্ছে মোল সংখ্যা, আর 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 হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবক নিয়ে বেশ বিস্তারিত আলাপ আলোচনা আছে, যেটাতে আমরা এখনই যাচ্ছি। দেখেন, এই যে সার্বজনীন গ্যাস ধ্রুবকের আলাপ আলোচনাটা এখানে দেখেন, আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক হচ্ছে আর, আর হচ্ছে নির্দিষ্ট 1 মোল গ্যাসের জন্য 1 কেলভিন তাপমাত্রা পরিবর্তনে যেই পরিমাণ কাজ হয়। ঠিক আছে, আমি একটু বলি কিভাবে বললাম। দেখেন, জুল পার মোল পার কেলভিন, তার মানে 1 মোল গ্যাসের জন্য 1 কেলভিন তাপমাত্রা পরিবর্তনে যতটুকু কাজ হয়। ঠিক আছে, এটা হচ্ছে ওর মানে ফিলিংসটা। 1 মোল মানে যত মোল কাজ হবে 1 কেলভিন তাপমাত্রা পরিবর্তনে 1 মোল পরিমাণ গ্যাসের জন্য। আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে এই এককগুলা যেগুলো আমাদের বইয়ের মধ্যেও আছে, এটা হচ্ছে ওদের ব্যাচে তড়িৎ পরিবাহিতাটা দেখাইছিলাম। জাস্ট এটা আপনাদের মাথা ঘামানো লাগবে না, এটা নিয়ে কি পড়াইছে এটা আলাদা হিসাব। আপনারা জাস্ট হচ্ছে এটা দেখেন, এটা এই পার্টটা মুখস্থ করে রাখবেন। এবার দেখেন আরেকটা ধ্রুবক আছে, বোল্টজম্যান ধ্রুবক। এই যে আমরা আদর্শ গ্যাস সূত্র কি বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক পড়লাম, এটার নাম কি? সার্বজনীন। তো এইটা আমাদের 1 মোল গ্যাসের জন্য প্রযোজ্য ছিল। বাট এইখানে দেখেন আমরা একটা গ্যাসের অণুর জন্য এটা নিছি। দেখেন এন এ সংখ্যক 1 মোল গ্যাসের জন্য কাজ হচ্ছে আর, এন এ সংখ্যক দূর গেল কই, এন এ সংখ্যক মানে কি 1 মোলের মধ্যে কি এন এ সংখ্যক অণু থাকে? এন এ সংখ্যক অণুর জন্য কাজ তার মানে আর। যদি আমাকে বলে একটা অণুর জন্য কাজ কত, আর বাই এন এ, এই যে আর বাই এন এ, এটাকে আমরা বলি হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। আর পাশে এল বাই এ এটা লিখে রাখছিলাম কারণ এটাকে বলে কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট, তড়িৎ পরিবাহিতায় ছিল। এবার দেখেন বাকি এই তিনটা হচ্ছে আমাদের একক। কিসের একক? আমাদের বোল্টজম্যান ধ্রুবকের একক। এই তিনটা একটু ভালো করে মাথায় রাখবেন। দেখেন 1.36 ইন্টু 10⁻⁻25, 1.38, এখান থেকে 2, এখানে 2 বাড়লো, এখানে 2 কমলো। ঠিক আছে, আর সিজিএস একক কি? এই এসআই এককের সাথে 10⁻7 গুণ করে দিলে আমরা সিজিএস এককটা পাওয়া যাব। জুলের বদলে কি হয়ে যাবে? আর্গ হয়ে যাবে। জুলের বদলে আর্গ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু দেখেন মোল ইনভার্স ছিল, এখানে এখানে মলিকিউল ইনভার্স। ঠিক আছে, একটু খেয়াল রাখেন, এটা এককটা কিন্তু একটু ডিফারেন্ট। সো এটা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা একটা। দেখি আর কিছু পড়াবো নাকি না, এখান থেকে আর কিছু দেখবো না আমরা। আমরা এখন আবার আমাদের স্লাইডে চলে যাব, আমাদের স্লাইডে চলে যাব। ঠিক আছে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, যেটা এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য। তো এটাকে যদি আমরা আদর্শ এটা আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য, এটাকে যদি আমরা বাস্তবের জন্য নিতে চাই তাহলে আমরা কি পাবো? আমরা হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সূত্র পাবো। ঠিক আছে, তো ভ্যান ডার ওয়ালসের সূত্র আমাকে কি বলে? পি থেকে আমরা কিছু একটা বাদ দিব, ভি থেকে আমরা কিছু একটা বাদ দিব। ঠিক আছে, পি সাথে মেবি বাদ না মেবি প্লাস। হ্যাঁ, তো এবার হচ্ছে এ এন স্কোয়ার ভি স্কোয়ার, এটা হচ্ছে আমরা পি এর সাথে যোগ করব, আর ভি থেকে আমরা এন বি বাদ দিব। তারপরে কি? এনআরটি। ঠিক আছে, এটা হচ্ছে চাপ সংশোধন করলাম, আয়তন সংশোধন করলাম। ঠিক আছে, তো এটার সাথে এবার আমাদের প্রশ্ন কি করতে পারে? প্রশ্নটা খুব সহজ। আমাদের হয়তো বলবে যে সাপোজ 44 গ্রাম, না 88 গ্রাম দিই, 88 গ্রাম CO2 এর জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণ কি হবে? ভ্যান ডার ওয়ালসের সমীকরণ কি হবে? তখন আমরা এই যে 88 গ্রাম CO2 থেকে আমরা এন বের করব। এন কি? 88 ভাগ আণবিক ভর, আণবিক ভর 44, তার মানে কি 2, তাই না? তার মানে 2, তার মানে যত জায়গায় এন আছে এন এর বদলে আমরা 2 বসায় দিব, 2 বসায় দিব। তাহলে কি হবে? পি এ 2 এর 2 স্কয়ার হলে কি হবে? 4a। ঠিক আছে, 4a নিচে বি স্কয়ার
আর হচ্ছে ভি মাইনাস 4b ইন্টু 4RT। সেখানে তো মেবি প্লাসই ছিল না, আমার কেন কি মাইনাসে কেন মনে হচ্ছে, আমার প্লাসই তো হওয়ার কথা। আচ্ছা যাই হোক, আচ্ছা তার মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আমরা দেখলাম। এখন কথা হচ্ছে এই যে আদর্শ গ্যাস এদের বাস্তবের মতো আচরণ করার জন্য আমাদের কি করা লাগবে? উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে নিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে? উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, তার মানে একটা খুব গুরুত্বপূর্ণ, আদর্শ গ্যাসকে বাস্তবের মতো আচরণ করানোর জন্য কি করানো লাগবে, সরি উল্টা বলতেছি, বাস্তবকে আদর্শের মতো আচরণ করানোর জন্য, বাস্তব গ্যাসকে আদর্শ আচরণ করানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের উতা নিচা করতে হবে, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার এটা গেল, আমরা আদর্শ বাস্তব গ্যাস নিয়ে খুব একটা যে কথা বলবো তা না, ডাল্টন নিয়েও খুব একটা কথা বলবো না, আমরা খুব একটা কথা বলার দরকারও নাই, আমরা জাস্ট দেখবো হচ্ছে এগ্রির জন্য যেই সব প্রশ্ন আসছিল সেইটা টাইপটা আমরা জাস্ট দেখবো। সো এখানে ডাল্টন থেকে সেইভাবে তেমন কোনো প্রশ্ন আসে নাই, হ্যাঁ আসছে হচ্ছে আংশিক চাপ থেকে, ঠিক আছে? আসছে হচ্ছে আংশিক চাপের একটা প্রশ্ন আসছিল। সো আংশিক চাপের কি টাইপের প্রশ্ন আসছিল আমি যদি আপনাদের একটু বলি, যে ব্যাপারটা হচ্ছে কি, আমাকে হচ্ছে আমাদের আংশিক চাপের ফর্মুলাটা জানতে হবে প্রথমত। আংশিক চাপ ধরলাম এখানে আমাদের হচ্ছে পাত্রের মধ্যে এ বি সি তিনটা গ্যাস আছে, তো এদের আংশিক চাপ পাওয়ার জন্য আমাদের সবার আগে ওদের একটা মিক্সচার ঘটাইতে হবে। মিক্সচার ঘটানোর পরে আমরা হচ্ছে মানে মিক্সচারের আগে ওদের একটা নিজস্ব চাপ থাকে, মিক্স হওয়ার পরে যখন এই গ্যাসটা পাত্রের পুরো আয়তন দখল করবে বলে আমরা ধরে নিব, তখন আমরা আসলে ওদের প্রত্যেকের একটা করে আংশিক চাপ পাবো। ধরলাম এই গ্যাসের আংশিক চাপ হচ্ছে পিএ, হ্যাঁ তাহলে পি গ্যাসের আংশিক চাপের সূত্রটা হচ্ছে মোল ভগ্নাংশ অফ এ গ্যাস প্লাস হচ্ছে, প্লাস না সরি, গুণ হচ্ছে আমাদের মোট চাপ। তার মানে এই পাত্রে একটা মোট চাপ আছে, আর এই পাত্রের এই গ্যাসের মোল সংখ্যা আছে Na, বি গ্যাসের মোল সংখ্যা Nb, সি গ্যাসের মোল সংখ্যা Nc। মোট মোল সংখ্যা কত? মোট মোল সংখ্যা আমাদের n সমান সমান Na প্লাস Nb প্লাস Nc। এখন এই যে মোল ভগ্নাংশটা আমরা এখানে পাইলাম, মোল ভগ্নাংশটা কিভাবে নির্ণয় করে? নির্ণয় করে হচ্ছে যার আংশিক চাপ নির্ণয় করতেছি তার মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, ঠিক আছে? এই মোল ভগ্নাংশ থেকে আমি একটা প্রশ্ন দেখছি এগ্রিতে, আর হচ্ছে হুবহু এই সূত্র থেকে একটা প্রশ্ন দেখছি আমি এগ্রিতে, ঠিক আছে? সো এই দুটো জেনে রাখলে আমার মনে হয় না লাস্ট মোমেন্টে আর ডাল্টন নিয়ে মাথা ঘামানোর দরকার আছে, ঠিক আছে? ডাল্টন নিয়ে আসলে অনেক অনেক কাহিনী আছে, আপনাদের যদি আমি একটু দেখাই, দেখেন বেশ বিশাল কাহিনী করছি আমরা ডাল্টন নিয়ে, দেখেন বিশাল রকম একটা কাহিনী আমরা ডাল্টন নিয়ে করছি, হ্যাঁ। তবে আমার মনে হয় না যে লাস্ট মোমেন্টে পড়ার জন্য খুব একটা দরকার আছে আর ডাল্টন, ঠিক আছে? তো লাস্ট মোমেন্টে পড়ার জন্য খুব একটা আমার মনে হয় না দরকার আছে, জাস্ট এটা দেখলেই হবে। আচ্ছা এবার সামনে যাই একটু তাহলে। গ্রাহাম, গ্যাস ব্যাপন সূত্র বলে রেট অফ ডিফিউশন, রেট অফ ডিফিউশন ব্যাপনের হার, এটা কি আর কি, আর ব্যাপনের হার, আর কি জিনিস? ব্যাপনের হার কিসের সমানুপাতিক? কিসের সমানুপাতিক? সমানুপাতিক না সরি, ব্যস্তানুপাতিক ও ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এইটা হচ্ছে আমাদের মানে ব্যাপনের হারের সম্পর্ক কার সাথে? ঘনত্বের সাথে সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা আপনাকে আমি বলবো এই যে ব্যাপনের হার, যেটা ব্যাপন জিনিসটা আসলে পরিমাপ করে আয়তন দিয়ে, তার মানে যত বেশি আয়তন আমরা পাবো আমরা বুঝবো যে ব্যাপনটাও তত বেশি পরিমাণে হয়েছে, আর সময়টা যদি সেম থাকে, হ্যাঁ তাহলে আমরা বুঝবো যে ব্যাপনের হারটা আয়তনের সাথে সাথে বাড়তেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমি যদি একটু বুঝায় বলি যে ব্যাপনটা অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেট করি হচ্ছে আয়তন দিয়ে, হ্যাঁ। তো ব্যাপনের হারের সূত্রটা একটা হচ্ছে আমরা পাবো হার সমান সমান আয়তনকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি,
যে কোনো কিছুকে সময় দিয়ে ভাগ করলেই আমরা তার হার পাই। তার মানে ব্যাপনের হার হচ্ছে ব্যাপনের পরিমাণ ডিভাইডেড বাই ব্যাপনের সময়। ব্যাপনের পরিমাণটা হচ্ছে আমার আয়তন, কতটুকু গ্যাসের আয়তন ব্যাপিত হচ্ছে সেইটা, আর সময়কে আমরা ভাগ করে দিলাম যেন আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে ব্যাপনের হার। ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি আমরা সূত্র পাই, সবার আগে আর সমান সমান একটা সূত্র পাবো। দেখেন আর আর হচ্ছে আমাদের ডি, এটা কি পরস্পর ব্যস্তানুপাতিক না? এই জন্য মেইন যে আমাদের অনুসিদ্ধান্ত টাইপের যে সূত্রটা এখন আসবে সেটা হচ্ছে উল্টা হবে। মানে আমি একটু বুঝাই বলি কিরকম উল্টা। দেখেন এইটার এটা ব্যস্তানুপাতিক, তার মানে R1/R2, আমি একটা রুট ওভার দিলাম, এখানে আর D1 হবে না, হবে D2, এখানে হবে D1। উল্টা হয়েছে, কারণ কি? কারণ এরা হচ্ছে পরস্পর পরস্পরের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তারপরে দেখেন আয়তন ভরের সাথে সম্পর্ক কি হবে? ব্যাপনের হারের সাথে ভরের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক হবে না? আপনি একটু চিন্তা করে দেখেন, ভর যত বেশি হবে, আমি এই এত মোটা শরীর নিয়ে আমি যত জোরে দৌড়াবো, তার চেয়ে আমাদের রাফি ভাইয়া অনেক জোরে, অনেক অনেক বেশি জোরে দৌড়াতে পারবে না। আমি কিন্তু খুব বেশি স্পিডে দৌড়াতে পারবো না, কিন্তু রাফি ভাই কিন্তু অনেক জোরে দৌড়াবে, তাই না? তার কারণ তার ওজন অনেক কম। হ্যাঁ, সে কিন্তু আমাকে ছাড়ে অনেক অনেক, মানে কম সময়ে অনেক পথ অতিক্রম করে ফেলবে। তার মানে কি ব্যাপনের হারটা যদি ভর কম হয় তাহলে বেশি হবে। তার মানে কি ভর কম ব্যাপনের হার বেশি, কিংবা ব্যাপনের হার কম ভর বেশি, এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না? তার মানে এইখানেও উল্টা হবে। ঠিক আছে, এখানে রুট ওভার আছে, এটা মনে রাখবেন যে M2/M1। নর্মালি আমরা যখন এটা পড়াই আরেকটা সূত্র থেকে বের করে দেখাই, সো ওইখান থেকে দেখলে বোঝা যায় যে মনে আছে ঘনত্বের সূত্রটা কি ছিল। এটা অ্যাকচুয়ালি আসছে ঘনত্ব থেকে, মানে ডি থেকে এম পাই আমরা, ডি ইজ ইকুয়াল টু M/V। ঘনত্ব সূত্র ছিল না, রো ইজ ইকুয়াল টু MV, এম ইজ ইকুয়াল টু রো ভি ছিল, সো রো ইজ ইকুয়াল টু M/V, এরকম ছিল তাই না? হ্যাঁ এরকম ছিল। সো এই সূত্র থেকে যেহেতু এই সূত্রটা আমরা পাইছি, সো এই জন্য আমরা অ্যাকচুয়ালি এটার উপরেও রুট ওভার দিই। ঠিক আছে, সো এটুক গেল। তাহলে এবার আয়তনের সাথে রেট অফ রিয়াকশন হচ্ছে সমানুপাতিক। সো আমরা বলতে পারি যে এইটা আবার একই সাইডে থাকবে, মানে R1/R2 V1/V2। আবার দেখেন টাইমের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে টাইমের জন্য হচ্ছে আবার উল্টা হবে, T2/T1 হবে, T2/T1 হবে। তার মানে আমরা আসলে কি পাইলাম? আমরা আসলে এই ব্যাপনের হারের জন্য বেশ কিছু গুচ্ছ অনুসিদ্ধান্ত পাইলাম। ঠিক আছে, এগুলা মনে রাখবেন, এগুলা থেকে টুকটাক ম্যাথ আসতে পারে, নাও আসতে পারে আর কি, পড়া রাখলাম আর কি। ঠিক আছে, নর্মালি আমরা এগুলো পড়ে থাকি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু সামনে যাই। একটু সামনে যাই, একটা কার্ভ আছে বা একটা রেখা আছে, এটাকে বলা হচ্ছে অ্যামাগার বক্ররেখা। আর এটা পড়ার আগে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আমরা এখানে একটা জেড দেখছিলাম তাই না? এই জেডটাকে বলে পেষণ গুণাঙ্ক। এটাকে আমরা অ্যাকচুয়ালি দুই ভাবে প্রকাশ করতে পারি, PV/nRT দিয়েও প্রকাশ করতে পারি, এই যে এখান থেকে আসবে। হ্যাঁ, আবার এটাকে আমরা ভি রিয়েল ডিভাইডেড বাই ভি আইডিয়াল দিয়েও প্রকাশ করতে পারি। মানে কি? মানে হচ্ছে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের আয়তনের একটা অনুপাত দিয়ে প্রকাশ করতে পারি। কি দিয়ে প্রকাশ করলাম? বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের একটা আয়তনের অনুপাত। ঠিক আছে, তার মানে এদেরকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। এবং আলটিমেটলি এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে পেষণ গুণাঙ্ক। ঠিক আছে, একটা গ্রাফ আছে যেটাকে আমরা বলে থাকি অ্যামাগার কার্ভ। অ্যামাগার কার্ভ বলে থাকি। এখানে মাঝখানে যে রেখাটা সেটা হচ্ছে আদর্শ গ্যাসের রেখা, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের রেখা। এখানে হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 1, এখানে জেড গ্রেটার দেন 1, এবং এখানে আমাদের বিকর্ষণ অধিক কাজ করবে। আর জেড এটা হচ্ছে লেস দেন 1, এখানে হচ্ছে আমাদের আকর্ষণ অধিক কাজ করবে নিচের পার্টটার মধ্যে। ঠিক আছে, এই গ্রাফের মধ্যে সাধারণত আমরা একটু বিচ্যুতি লক্ষ্য করি গ্যাসের। ঠিক আছে, আমাদের মূলত লাগবে ওইটাই। হ্যাঁ, আচ্ছা যদি জিজ্ঞেস করি এই গ্রাফটা কোত্থেকে আসছে, আমরা বলবো হচ্ছে এই গ্রাফটা হচ্ছে বয়েলের সূত্র থেকে আসছে। আচ্ছা, আমাদের লাগবে মূলত ওইটাই, বিচ্যুতি পড়ানোর জন্যই অ্যাকচুয়ালি আমি এতটুকু হচ্ছে আনলাম, কারণ আমাদের বিচ্যুতিটা দরকার। বিচ্যুতিটা মনে রাখবেন কিভাবে ক্যালকুলেট করে। বিচ্যুতিটা হচ্ছে পোলার গ্যাসের বিচ্যুতি, পোলার গ্যাসের বিচ্যুতি সবসময় নন পোলার থেকে বেশি হবে, এটা মনে রাখবেন। আমাদের নর্মালি এমসিকিউতে দিলে নন পোলার গুলাই দেয়, পোলার গুলা দেয় না।
ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তবে বাই চান্স ধরেন অপশনের মধ্যে 3টা নন পোলার থাকলো আর হচ্ছে একটা পোলার থাকলো, তখন ভাই কি করব, চোখ বন্ধ করে পোলারটা অ্যান্সার, কারণ পোলারের বিচ্যুতি সবচেয়ে বেশি, যদি জিজ্ঞেস করে আর কি নিচের কোনটার বিচ্যুতি বেশি। এখন ভাই পোলার বুঝবো কেমনে, নন পোলার বুঝবো কেমনে? লাস্ট ক্লাসটা কি করা হয়েছিল? লাস্ট ক্লাসে কিন্তু আমি দেখাই দিছিলাম, আমার আগের ক্লাসের স্লাইড থেকে দেখাইছিলাম কিন্তু পোলারিটির পার্টটার মধ্যে, ঠিক আছে। ও আচ্ছা, লাস্ট ক্লাস তো মেবি দেখাই নাই, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই ক্লাসেই তো মেবি দেখাইছি, সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি আমি গতকালকে রেকর্ড করছি এই অধ্যায়, মৌলের পর্যায়বৃত্ত ধর্মের অধ্যায়টা, তো আমি ভাবছিলাম যে এটা গত ক্লাসে চলে গেছে, এই ক্লাসেই তো আমরা আপনারা একটু আগে শিখে আসছেন তাই না? তো আশা করি পারবেন। আচ্ছা, সরি ফর দ্যাট। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ধরলাম আমরা কিছু গ্যাস নিয়ে একটু আমরা দেখাই আপনাদের। কয়েকটা গ্যাস নেই, NH3 নিব, CO2 নিব, Cl2 নিব, H2 নিব, N2 নিব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এই যে আমাদের গ্যাসগুলো আছে এদের মধ্যে পোলার কে? এদের মধ্যে পোলার হচ্ছে NH3, কারণ ওর মধ্যে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে। কি আছে? ওর মধ্যে লোন পেয়ার ইলেকট্রন আছে। সো এই যে লোন পেয়ার ইলেকট্রন আছে এর জন্য ও হচ্ছে পোলার এবং ওর বিচ্যুতি হচ্ছে সবচেয়ে বেশি। এবার এদের ভর দেখবো, CO2 44, Cl2 হচ্ছে 71, এ হচ্ছে 2, এ হচ্ছে কত 14 দুগুণে 28, সবচেয়ে বেশি কে? ক্লোরিন। তারপরে CO2, তারপরে N2, তারপরে H2। তার মানে বিচ্যুতির ক্রম যদি আমাদের কাছে চায়, বিচ্যুতির ক্রম হচ্ছে এইটা, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। আর তেমন একটা পেঁচাল নাই এখানে। 3 টাইপের বেগ নিয়ে হচ্ছে আমাদের ডিসকাশন আছে। 3 টাইপের বেগ কি কি? একটা হচ্ছে সম্ভাব্য বেগ, C of MP, MP দিয়ে মোস্ট প্রবাবল বেগ আমরা বুঝি, এটা হচ্ছে C of MP সমান সমান 2 RT/m। আচ্ছা, একটা হচ্ছে সম্ভাব্য বেগ, আর একটা হচ্ছে আমাদের গড় বেগ, C অ্যাভারেজ। C অ্যাভারেজ অ্যাকচুয়ালি আমরা বুঝি হচ্ছে 8 RT/m, ঠিক আছে। আর RMS বেগ একটা আছে যেটা অ্যাকচুয়ালি আমরা বুঝি হচ্ছে C RMS সমান সমান হচ্ছে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 3 RT/m, ঠিক আছে। এটা কিন্তু একটা সূত্র, এটা হচ্ছে বেগ নির্ণয় করার সূত্র, এটা কিন্তু মাস্ট লাগবে। হ্যাঁ, এখান থেকে ভাই আমরা দুইটা অনুপাত দেখবো যেগুলো ম্যাথেও আসতে পারে আমাদের। C RMS বাই হচ্ছে C মোস্ট প্রবাবল, এটা হচ্ছে 1.08। আচ্ছা, এটা একটু 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 প্রবলেম আছে, এটা বাদ দেন, এটা দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এই 3টা মনে রাখলে চলবে, অনুপাত লাগবে না, বা ওটা ইঞ্জিনিয়ারিং লেভেলের জিনিস, সেটা বাদ দেন। আচ্ছা, তো সামনে দেখেন, সামনে হচ্ছে 8 থেকে আমরা একটা গতীয় সমীকরণ পাই, গ্যাসের গতীয় সমীকরণ। গ্যাসের গতীয় সমীকরণ, আমি কোনো ম্যাথ দেখাবো না কিন্তু আজকে ক্লাসে, হ্যাঁ, রিভিশন ক্লাসে কেউ ম্যাথ প্র্যাকটিস করে নাকি? গ্যাসের গতীয় সমীকরণ, এটা হচ্ছে কি? PV is equal to 1/3 mn c square, mটা ছোট হাতের হবে, সরি ফর দ্যাট, mটা ছোট হাতের হবে, nটা বড় হাতের হবে, ঠিক আছে। এটা কে দেয়? এটা দেয় হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস, ঠিক আছে। আচ্ছা, আর এইখান থেকে আমরা দুইটা সূত্র পাই, CRMS বেগের সূত্রটা দেখাই আসলাম, CRMS সমান সমান 3RT/m। আর এটা দেখলাম হচ্ছে আমরা গ্যাসের শক্তি, গতি শক্তির সমীকরণ, EK is equal to 3/2 nRT, ঠিক আছে। এগুলো একটু মনে রাখার ট্রাই করবেন, এখান থেকে ছোট ছোট ম্যাথ আসবে, সব ম্যাথগুলো অ্যান্সার করে ফেলবেন, ঠিক আছে। আশা করি হচ্ছে আর প্রবলেম হবে না। এখান থেকে ম্যাথ আসার কথা, ম্যাথগুলো আমি আর দেখাইলাম না। তবে গ্যাসের গতিতত্ত্বে প্রিকশন মনে রাখবেন দুইটা। প্রিকশন মানে কি? এইখানে প্রথম প্রিকশন হচ্ছে, এখানে স্টার দিয়ে আমি দেখাই দেই, এখানে হচ্ছে এম, যেটা নর্মালি এম এর যে একক আমরা জানি এটা হচ্ছে গ্রাম পার মোল, ঠিক আছে। সো কিন্তু এখানে সবসময় মনে রাখবেন, সেকেন্ড প্রিকশন হচ্ছে এখানে সবসময়
এসআই একক ইউজ করা লাগবে। তো এই জন্য এইখানে আমরা কি করব, এম এর সাথে 10⁻³ গুণ করে নিব প্রত্যেকবার ম্যাথ করার সময়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। আর এখানে যত একক হচ্ছে সব এসআই একক ইউজ করা লাগবে। তাহলে এখানে আমরা আর এর কি একক ইউজ করব, 8.314 জুল পার মোল পার কেলভিন যে এককটা ছিল সেটা আমরা ইউজ করব, ঠিক আছে? যেটা যেটা হচ্ছিল যে ওই ক্লাসের লাস্টে আমি হচ্ছে গতির সমীকরণ পর্যন্ত পড়ালাম, দেন আমি কিছু থিওরি অ্যাড করার ট্রাই করতেছিলাম, বাট থিওরিটা হচ্ছে পরিবেশ রসায়নের যে থিওরি পার্টটা সেটা আমি খুঁজে পাচ্ছি না আর কি, আমার পিডিএফ আছে আমার কাছে। সো আপনাদের পিডিএফ এর সাথে আমি সেটা অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখবেন ইউটিউবের ডেসক্রিপশনে মেবি থাকবে না, না থাকলে থাকতে পারে, না থাকলে আমি কমেন্ট বক্সে আমি পিডিএফ ফাইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে মৌলের পর্যাবৃত ধর্মের ফুল ক্লাসের নোটটা আছে, আমাদের অরিজিনাল ক্লাসের নোটটা আছে, আর পরিবেশ রসায়নের আমাদের ফুল ক্লাসের নোটটা আছে, প্লাস আমাদের অরিজিনাল ক্লাসের নোটটা আছে। আমাদের যে অরিজিনাল ক্লাসের নোটটা সেইখানে থিওরি পার্টটা নিয়ে আলোচনা করা থাকবে, ঠিক আছে? মেবি থিওরি পার্টটাই শুধু আপনাদের দিব আর আজকে ক্লাসের নোটটা দিব, ঠিক আছে? সো কমেন্ট বক্স থেকে স্লাইড নিয়ে কারো যদি বইয়ের থিওরি পড়তে মন না চায় তাহলে ওই স্লাইডটা পড়ে নেবেন। ওইখানে থিওরিগুলো আমাদের মেডিকেল হিরো বই থেকে গুছাই দিয়ে রাখছি আমি, ঠিক আছে? আশা করি পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, দেখা হবে হচ্ছে মেবি আপনাদের সাথে হচ্ছে আর দেখা হচ্ছে না আমার লাস্ট ক্লাস। তবে কেউ যদি আমাদের আলফা 5.0 সেকেন্ড টাইমার ব্যাচে এনরোল করেন, সেখানে আমার অনেক ক্লাস থাকবে। মেইন লাইভ ক্লাস হয়তো কম পাবেন, বাট আমাদের হচ্ছে কি বলে, যেটা হচ্ছে এমসিকিউ সলভিং ক্লাস, দেন হচ্ছে আরো হাজারি স্যারের বই সলভিং ক্লাস, এসব অনেক ক্লাস আমি হচ্ছে ওখানে দিব, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।